বাবু, খাইছ? চিকেন পিসটা মুখে পুরে দিয়ে চিবোতে চিবোতে প্রত্যয় বলল, না বাবু। তুমি খাওয়ার আগে কি আমি খেতে পারি? তুমি না খেলে আমিও খাব না। ওপাশ থেকে হাসির ঝংকার শোনা গেল। হাউ সুইট! এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি বেবি। আচ্ছা, আমি এখন খাবো। তুমিও খেয়ে নিও, কেমন? ওকে সুইট হার্ট। লাভ ইউ। বাই। লাভ ইউ টু। উম্মমা। ফোন কেটে প্রত্যয় সামনে তাকালো। ওর বন্ধুরা মিটিমিটি হাসছে। শ্রেয়ান, মোহনা, রোদেলা, প্রত্যয় ও অয়ন। ওরা 5 জন বেস্ট ফ্রেন্ড। ক্যাম্পাসে ওদের বন্ধুত্ব বেশ নামকরা। মোহনা, প্রত্যয় ও রোদেলার বন্ধুত্ব সেই স্কুল জীবন থেকেই। তারপর কলেজ জীবনে এসে শ্রেয়ান ও অয়নের সাথে পরিচয়। দীর্ঘদিনের পথচলায় 5 জনের মধ্যে তৈরি হয়েছে অটুট বন্ধুত্ব। রোদেলা প্রত্যয়কে বলল, তুই শালা আসলেই একটা চিজ। গিলছিস আর বলছিস, তুমি না খেলে আমিও খাব না। কেমনে পারস ম্যান? প্রত্যয় ভাব নিয়ে বলল, হিংসে হয়? আমার মতো হতে চাও? যেমন তুই তেমন তোর গার্লফ্রেন্ড। ওই ন্যাকাটা তোর জন্য একদম পারফেক্ট আছে। আর কি বাবু বাবু করছিস? বুইরা ভাম হইয়া একজন আরেকজনকে বাবু ডাকতেছস। তো বাবুকে কোলে নিয়ে বইসা থাক, বলল অয়ন। তার কণ্ঠে স্পষ্ট ব্যঙ্গ। শ্রেয়ান হেসে অয়নকে বলল, তুই ব্যাটা আসলেই হিংসুটে। প্রত্যয় ওর গার্লফ্রেন্ডকে বাবু বলুক আর যাই বলুক তাতে তোর জ্বলে কেন? জ্বলবে না ভাই। আমরা সিঙ্গেল ঘুরি ঘাড়ি, আর এই শালা দিব্যি গফের সাথে ন্যাকামি করে যাচ্ছে। পোড়া কপাল আমার। আল্লাহ এই নিষ্পাপ বান্ধার কপালে একখানা গার্লফ্রেন্ড জুটায়া দাও প্লিজ। শেষের লাইনটা দুহাত শূন্যে তুলে বলল অয়ন। ওর কথা আর বলার ভঙ্গি দেখে বন্ধুরা সবাই একযোগে হেসে উঠল। অয়ন হাসল না। সে প্রসঙ্গ পাল্টে মোহনাকে উদ্দেশ্য করে বলল, বিয়ে ভাঙা উপলক্ষে ট্রিট তো পাইলাম, কিন্তু বিয়েটা ভাঙলি কেমনে? মোহনা জবাব দিল, তেমন কিছুই করতে হয়নি। কাল রাতে ওই ছেলেই আমাকে ফোন দিয়ে বলল সে আমাকে বিয়ে করতে পারবে না। সে নাকি রিলেশনশিপে আছে। এটা তো আমার জন্য রীতিমতো শাপে বর হল। ব্যাস, এই অজুহাত দিয়েই বিয়ে ভেঙে দিলাম। আঙ্কেল আন্টি তোর বিয়ে নিয়ে এত তাড়াহুড়া করছে কেন? এমবিএটা অন্তত শেষ কর, তারপর না হয়। পুরো কথাটা শেষ না করেই থেমে গেল শ্রেয়ান। মোহনা অসহায় গলায় বলল, তোরা তো চিনিস আমার মা বাবাকে। তাদের বলে লাভ নেই, তারা আমাকে বিয়ে দেবেই। প্রত্যয় খেতে খেতে বলল, বিয়ে দিতে চায় তো করে ফেল। পেট পুড়ে খাবো তোর বিয়েতে। পেটুক কোথাকার, খাওয়া ছাড়া কিছু বোঝে না। ধমকে উঠে বলল রোদেলা। প্রত্যয় কান দিল না রোদেলার কথায়। বলল, মোহ, তুই বিয়ে করতে চাইছিস না কেন? তোর পছন্দের কেউ আছে নাকি? আরে না, পছন্দের কেউ থাকলে তোদের জানাতাম না নাকি? অয়ন শুকনো গলায় বলল, কি জানি বাপু। তোদের মেয়েদের তো আবার বুক ফাটলেও মুখ ফোটে না। তবে কাউকে পছন্দ করলে তাকে বলে ফেল, পরে আবার আফসোস না করতে হয়। মোহনার বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। আর চোখে তাকালো শ্রেয়ানের দিকে। সে কি তাহলে শ্রেয়ানকে জানিয়ে দেবে তার মনের অপ্রকাশ্য অনুভূতি? বলে দেবে সে শ্রেয়ানকে ভালোবাসে? কিন্তু শ্রেয়ান তো তাকে বন্ধু ভাবে। মোহনা এটা জানে যে শ্রেয়ান তাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। তবে সে ভালোবাসার পরিধি কেবল বন্ধুত্ব পর্যন্তই সীমাবদ্ধ।
কিন্তু শ্রেয়ানের প্রতি মোহনার এই অনুভূতি যে অনেক আগেই বন্ধুত্বের সীমানা ছাড়িয়েছে, এটা মোহনা শ্রেয়ানকে বলবে কিভাবে? আর শ্রেয়ান ভাববেই বাকি। মোহ। শ্রেয়ানের ডাকে সম্বিত ফিরে পেল মোহনা, ধাতস্থ হয়ে বলল, হুম। খাচ্ছিস না যে? কি ভাবছিস? নাথিং। এভরিথিং ইজ ওকে। ইয়া। বিয়ে ভেঙে যাওয়ার খুশিতে মোহনা বন্ধুদের ট্রিট দিয়েছিল। কাজেই সব বিল আজ সে দেবে। বিল পে করে ওরা রেস্টুরেন্ট থেকে বেরোতে যাবে, হঠাৎই কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে শ্রেয়ানের গালে টুপ করে একটা চুমু খেল। তারপরেই ঝড়ের গতিতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল মেয়েটি। মেয়েটির পেছনে পেছনে আরও 2টা মেয়ে দৌড়ে বেরিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব শ্রেয়ান। সাথে ওর বন্ধুরাও। একটু পরেই অয়ন, প্রত্যয় আর রোদেলা খিলিখিলিয়ে হেসে উঠল। মোহনা হাসল না। সে শ্রেয়ানের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, মেয়েটা কে? শ্রেয়ান ডানে বামে মাথা নেড়ে বলল, আই ডোন্ট নো। ফালতু ফাপড় নাও মামু। মাইয়াটা তোমারে চুম্মা খাইল। আর তুমি বলতেছ মাইয়াটারে চিনই না। জোকস অব দি ইয়ার। হাসি থামিয়ে বলল অয়ন। তার কণ্ঠে কৌতুকের আভাস। শ্রেয়ান রেগে বলল, থাপ্পড় খাবি ফালতু কথা বললে। আমি সত্যিই মেয়েটাকে চিনি না। তাইলে মাইয়াটা তোরে চুমু খাইল কেন? শ্রেয়ান বিরক্ত গলায় বলল, আমি কি করে বলবো? আমি তো মেয়েটাকে চিনিই না। আই থিঙ্ক মাথায় প্রবলেম আছে মেয়েটার। প্রত্যয় বলল, তবে যাই হোক, মেয়েটা কিন্তু হেব্বি কিউট। অয়ন প্রত্যয় এর সাথে তাল মিলিয়ে বলল, ঠিক বলছিস। তারপর অসহায় মুখ করে বলল, মাইয়াটা শ্রেয়াইন্নারে চুম্মা খাইতে গেল কেন? আমারে চোখে পড়ল না? গফবিহীন এ কষ্টের জীবন আমি চাই না। রোদেলা বলল, তোর মতো বলদার কপালে গার্লফ্রেন্ড জুটব না। অয়ন চোখ কটকট করে রোদেলার দিকে তাকাল। কনগ্র্যাচুলেশন। 2টো যমজ বাচ্চা জন্ম দিয়েছে আপনার স্ত্রী। একটা ছেলে আর একটা মেয়ে। রোগীও সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ওটি থেকে বেরিয়ে বাইরে অপেক্ষারত পেশেন্টের স্বামীকে সুসংবাদটা দিল কানিজ চৌধুরী। খবরটা শুনতাই লোকটার চোখে মুখে একটা খুশির ঝিলিক দেখা গেল। বাবা হবার খুশি। কানিজ চৌধুরী মৃদু হাসলেন। তারপর হাতের গ্লাভসগুলো খুলতে খুলতে চেম্বারে চলে আসলেন। কানিজ চৌধুরী নিজেও 2টো যমজ সন্তানের জননী। তার আজও মনে পড়ে সেই দিনটার কথা। ডাক্তার যখন ফুটফুটে 2টো মেয়ে বাবু তার কোলে দিয়েছিলেন, তখন বাচ্চা 2টোর ছোট্ট তুলতুলে নরম শরীরে হাত ছুঁয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। উহু, কষ্টের নয়, আনন্দের কান্না ছিল সেটা। মেয়ে 2টোর মুখের দিকে তাকিয়ে নতুন করে লড়াই করার, বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন তিনি। বাচ্চাদের মা বাবা দুটোই হয়ে একা হাতে বড় করে তুলেছেন তার মেয়ে 2টোকে। সেই পুতুলের মতো ছোট ছোট মেয়ে 2টো এখন কত বড় হয়ে গেছে। এই তো সেদিনই যেন কানিজ চৌধুরীর সমস্ত কষ্ট ঘুচিয়ে পৃথিবীতে এসেছিল প্রিয়ন্তী ও প্রীতি। দেখতে দেখতে এখন তারা যুবতী হয়ে গেছে। মেয়েদের কথা মনে হতেই মুখে হাসি ফুটল কানিজ চৌধুরীর। এই মেয়ে 2টোই তার পৃথিবী, তার 7 রাজার ধন। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে প্রীতির। আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ে সে। প্রীতি আজ খুব এক্সাইটেড। কারণ আজ ওদের ভার্সিটিতে নবীন বরণ উৎসব। আর সে অনুষ্ঠানে ডান্স পারফরমেন্স করবে প্রীতি। ফ্রেশ হয়ে কিচেনে যেতেই কানিজ চৌধুরী চোখ কপালে তুলে বললেন, নবাবজাদি আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। ব্যাপারখানা কি?
প্রীতি কানিজ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আরে আম্মু, আমি এখন ভালো হয়ে গেছি তো। কানিজ চৌধুরী প্রীতির থেকে নিজেকে ছাড়িয়ে বললেন, হয়েছে, আর ঢং করতে হবে না। আসল কথা বল, অনুষ্ঠানের জন্য এতই উৎসুক যে ঘুমও তোকে কাবু করতে পারল না। উফ আম্মু, তুমি সব বুঝে ফেলো। ধাত। কানিজ চৌধুরী মৃদু হেসে নাস্তা বানানোতে মন দিল। ব্রেকফাস্ট শেষ করে প্রীতি উঠতে যাবে তখন কানিজ চৌধুরী বললেন, তুই কি এখনই বের হবি? হ্যাঁ আম্মু। তাহলে আমার সাথেই চল। তোকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমি ক্লিনিকে যাব। আচ্ছা। আজ তো তোর কলেজে অনুষ্ঠান। কি পরে যাবি? পূর্ণা আর অর্পি নাকি শাড়ি পরবে, নীল শাড়ি। আমাকেও পরতে বলছে, কিন্তু আমি পরব না। বান্ধবীরা সবাই যখন শাড়ি পরবে, তুই বাদ থাকবি কেন? তুইও পর। শাড়ি পরব না সেটা বলিনি, কিন্তু নীল শাড়ি পরব না। জানোই তো, নীল রং বিচ্ছিরি লাগে আমার। ওরা দুইজন একরকম পরবে আর তুই ভিন্ন। হ্যাঁ। আচ্ছা, যা খুশি পর। কিন্তু তাড়াতাড়ি রেডি হবি, আমি অত সময় দিতে পারবো না। আমাকে ক্লিনিকে যেতে হবে। প্রীতি ডান হাতটা বুকে রেখে মাথা নিচু করে কুর্নিশ করার ভঙ্গি করে বলল, জননীর আদেশ শিরোধার্য। বলে লাফাতে লাফাতে নিজের বেডরুমে চলে গেল। কানিজ চৌধুরী হেসে ফেললেন। তার মেয়ে দুটো শুধু চেহারায় নয়, আচার-আচরণ সবই একরকম। প্রীতি তো কাছে থাকে, কিন্তু প্রিয়ন্তীটা পড়ে আছে অস্ট্রেলিয়ায়। কানিজ চৌধুরীর বুক চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস। প্রিয়ন্তী পড়াশোনায় ভীষণ মেধাবী। এসএসসি, এইচএসসি দুটোতেই গোল্ডেন প্লাস পেয়েছে। পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করে না সে। মাসখানেক আগে সিডনিতে পড়তে চলে গেছে প্রিয়ন্তী। প্রীতি মায়ের সাথে ঢাকাতেই থাকে, কিন্তু প্রিয়ন্তী পড়ে থাকে সুদূর অস্ট্রেলিয়াতে। তবে রোজ নিয়ম করে দুবেলা ভিডিও কলে প্রিয় মা ও বোনের সাথে কথা বলে প্রিয়ন্তী। রেডি হতে নিজের ঘরে চলে এলো প্রীতি। আলমারি খুলে সোনালি সুতোর কাজে আকাশি রঙের একটা শাড়ি বের করল। শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলটা আঁচড়াতে নিচ্ছিল, তৎক্ষণাৎ ওর ফোন বেজে উঠল। পূর্ণা ফোন করেছে। প্রীতি ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বল। কোথায় তুই? রেডি হচ্ছি। নীল শাড়িটা পরেছিস তো? না, নীল রং আমার জঘন্য লাগে। স্কাই কালার শাড়ি পরেছি। পূর্ণা রাগত স্বরে বলল, থাপ্পড় খাবি। অনুষ্ঠানে পরার জন্য আমি নিজে মলে গিয়ে আমাদের তিনজনের জন্য ম্যাচিং শাড়ি কিনলাম। কথা ছিল আমরা তিন বান্ধবী আজ এক রঙের শাড়ি পরব, একরকমভাবে সাজব। কিন্তু তুই একটা ফাজিল। যা, তোর সাথে কথা নাই আমার। রেগে যাচ্ছিস কেন? পূর্ণা অনুরোধের সুরে বলল, প্লিজ দোস্ত, নীল শাড়ি পরে আয়। কিন্তু আমি তো অলরেডি অন্য কালার শাড়ি পরে ফেলছি। প্লিজ চেঞ্জ করে নীল রঙের শাড়ি পর। কিন্তু প্লিজ দোস্ত, ডোন্ট সে নো। এখন আবার পাল্টাতে হবে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ দোস্ত, রেডি হয়ে বের হ। আমিও বের হব একটু পর। রাখছি। হতাশ হয়ে শাড়ি পাল্টে নীল রঙের একটা শাড়ি পরল প্রীতি। হালকা মেকআপ করল। কানের কাছে একটা আর্টিফিশিয়াল ফুল গুজে দিল। যদিও সাজ এটুকুই, তবু দেখতে বেশ লাগছিল প্রীতিকে। সাজগোজ শেষে রুম থেকে বেরিয়ে গেল। তৎক্ষণাৎ কি মনে করে আবার রুমে ফিরে এল। ফেস পাউডার দিয়ে ঘাড়ের কাছের তিলটা মুছে দিল।
আর আইলাইনারটা নিয়ে ঠোঁটের নিচে একটা তিল আঁকল। তারপর বের হলো গেল ঘর থেকে। আমাকে কেমন লাগছে আম্মু? কানিজ চৌধুরী সোফায় বসে একটা রিপোর্ট দেখছিলেন। প্রীতির কথায় ফাইল থেকে চোখ সরিয়ে প্রীতির দিকে তাকিয়ে চমকে গেলেন। মুখ দিয়ে বের হল প্রিয়ন্তী। প্রীতি খিলিখিলিয়ে হেসে উঠল। কানিজ চৌধুরী অবাক হলেন। প্রিয়ন্তী কখন এলো? প্রীতি হাসতে হাসতে বলল, রিল্যাক্স আম্মু, এটা ফেক তিল। আর গলার তিলটা মেকআপ দিয়ে ঢেকে দিয়েছি। একটু অন্তি হতে মন চাইল। ভাবলাম একটু অন্তি হয়ে তোমাকে চমকে দিই। কানিজ চৌধুরী হতাশ হলেন। মাত্র 1 মাস হলো মেয়েটা দেশ ছেড়েছে, অথচ মনে হচ্ছে কতদিন প্রিয়ন্তীটাকে দেখেন না। কানিজ চৌধুরী ক্ষেপে গিয়ে প্রীতির কানমলা দিলেন। প্রীতি হাসতে হাসতে বলল, আম্মু কান ছাড়ো প্লিজ, আগে বলো আমাকে দেখতে কেমন লাগছে? কানিজ চৌধুরী স্মিত হেসে বললেন, খুব সুন্দর। প্রীতি হাসল, তারপর 2 মা মেয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে কানিজ চৌধুরী ড্রাইভারকে বললেন, মনির ভাই, আগে প্রীতির কলেজের দিকে চলুন, ওকে কলেজে নামিয়ে আমি হসপিটালে যাব। ড্রাইভার মনির সাই জানিয়ে বলল, জি আপা। গাড়ি চলতে শুরু করল। কানিজ চৌধুরী বললেন, দেখতো প্রীতি, প্রিয়ন্তী অনলাইনে আছে কিনা। দেখছি। প্রীতি অনলাইনে ঢুকল। দেখল প্রিয়ন্তী লাইনেই আছে। প্রীতি ভিডিও কল দিল। কল রিসিভ হতেই ফোনের স্ক্রিনে আরও একজন প্রীতি ভেসে উঠল। মিষ্টি হেসে বলল, আমি মাত্রই অনলাইনে আসলাম। কল দেব ভাবছিলাম, এর মধ্যেই তুই দিলই। কেমন আছিস বল? ভালো, তুই? এই তো ভালো। এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? কলেজ। অনুষ্ঠান আছে। ও, তোর ঠোঁটে নিচে তিল কেমনে কি? প্রীতি হেসে বলল, একটু তোর মতো হওয়ার চেষ্টা। বুঝলাম। আম্মু কই? প্রীতি ফোনটা মায়ের সামনে ধরল। কানিজ চৌধুরী বললেন, কেমন আছিস মা? মায়ের মুখটা দেখার পর কি আর খারাপ থাকতে পারি? খেয়েছিস? হ্যাঁ, একটু আগেই লাঞ্চ করেছি। খাওয়া দাওয়া করিস ঠিকমতো? দিন দিন শুকিয়ে পাটকাঠি হয়ে যাচ্ছিস। নিজের একদমই খেয়াল রাখছিস না। আমার কাজ ছাড়া হতে না হতেই চেহারার একেবারে 12টা বাজিয়ে ফেলেছিস। আম্মু আমাকে নিয়ে এত ভেবো না তো। আম ফাইন। কথা বলতে বলতে প্রীতির কলেজের গেইটের সামনে এসে থামল ওদের গাড়িটি। প্রীতি বলল, কলেজে চলে এসেছি অন্তি। সন্ধ্যায় আবার কথা হবে। বাই। আচ্ছা বাই, আম্মুর খেয়াল রাখিস। প্রীতি কল কেটে গাড়ি থেকে নেমে গেল। মাকে টাটা জানিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। কানিজ চৌধুরীর গাড়িটা হসপিটালে উদ্দেশ্যে রওনা হল। অনুষ্ঠান ইতোমধ্যে শুরু হয়েছে। সব স্টুডেন্টের হাতে একটা করে রজনীগন্ধার ডাল দেওয়া হয়েছে। প্রথমে প্রধান অতিথি, সভাপতি, প্রিন্সিপাল একে একে বক্তব্য রাখলেন। এরপর শুরু হল সাংস্কৃতিক অনুষ্ঠান। 3টে পারফরমেন্সের পর আসবে প্রীতির পারফরমেন্স। প্রীতি ব্যাকস্টেজে চলে গেল। ওর পারফরমেন্স আসার আগে আরেকবার রিহার্সাল করা যাক। একবার প্র্যাকটিস করে আবার স্টেজের কাছে চলে এল প্রীতি। 2টো পারফরমেন্স অলরেডি শেষ। রানিং একটা চলছে। ওটা শেষ হলেই প্রীতির পালা। কিছুক্ষণ পর বাংলা বিভাগের অধ্যাপক জনাব শিমুল কান্তি মণ্ডল অ্যানাউন্সড করলেন,
এখন ডান্স পারফর্ম করবে মৃত্তিকা বিজ্ঞানের নবীন শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন প্রীতি। প্রীতি স্টেজে উঠে এলো। সবাই করতালি দিয়ে বাহবা দিচ্ছে প্রীতিকে। শাড়ির আঁচলটা কোমরে গুজে নিল প্রীতি। তারপর মিউজিক স্টার্ট হতেই গানের তালে তালে নাচতে শুরু করল। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে, পেরিয়ে আয় চেনা দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ফেলে রেখে পিছুটান। একঘেয়ে গান। পূর্ণা ও অর্পি হাত নাড়িয়ে বাহবা দিচ্ছে প্রীতিকে। গানের তালে তালে নৃত্য করে যাচ্ছে প্রীতি। অয়নের হঠাৎ চোখ পড়ল নীল শাড়ি পরিহিতা একটি মিষ্টি মেয়ের দিকে। সাথে সাথে ভিড় ঠেলে পূর্ণার পাশে এসে দাঁড়াল সে। পূর্ণার সেদিকে খেয়াল নেই, সে প্রীতির নাচ দেখতেই ব্যস্ত। অয়ন গলা খাকারি দিয়ে পূর্ণার মনোযোগ আকর্ষণের চেষ্টা করল। তাতে কাজও হল অবশ্য। পূর্ণা স্টেজে প্রীতির দিক থেকে চোখ সরিয়ে অয়নের দিকে তাকাল। বলল, কিছু বলবেন ভাইয়া? ফার্স্ট ইয়ার? পূর্ণা সহাস্যে জবাব দিল, জি। নাম কি? মিউজিকের শব্দে অয়নের কথাটা বুঝতে পারল না পূর্ণা। তাই প্রশ্ন করল, শুনতে পাইনি কথাটা, জোরে বলুন ভাইয়া। অয়ন জোরেই বলল, তোমার নামটা জানতে চাইছি। ও আচ্ছা, পূর্ণা। পূর্ণা, সুন্দর নাম তো, স্বগতোক্তি করল অয়ন। পূর্ণা বলল, ধন্যবাদ। আর কিছু বলবেন? হুম। বয়ফ্রেন্ড আছে? পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। বলল, কেন? আগে বলো বয়ফ্রেন্ড আছে কিনা। না, নেই। বাহ, খুবই ভালো। তোমারও বয়ফ্রেন্ড নেই, আমারও গার্লফ্রেন্ড নেই। আমরা দুজনেই সিঙ্গেল। তো আমরা দুজনেই যেহেতু সিঙ্গেল, চাইলে আমরা কিন্তু একটা ভালো জুটি হতে পারি। পূর্ণা ঠোঁট চেপে হাসি আটকাল। বলল, হ্যাঁ, তা তো পারি। কিন্তু কিন্তু একজনের কাছ থেকে পারমিশন নিতে হবে। সে যদি পারমিশন দেয় তাহলে আপনাকে আমার বয়ফ্রেন্ড বানাবো। কার কাছ থেকে পারমিশন নেবে? আমার হাজব্যান্ডের। অয়ন থতমত খেয়ে বলল, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, এই তো 4 মাস হতে চলল। অয়ন আমতা আমতা করে বলল, সরি ছোট আপু, আমি ইয়ার্কি করছিলাম তোমার সাথে। ডোন্ট মাইন্ড প্লিজ। বলে আর অয়ন দাঁড়াল না সেখানে, দ্রুত প্রস্থান করল। পূর্ণা ফিক করে হেসে ফেলল। প্রীতির পারফরমেন্স শেষ হয়েছে। স্টেজ থেকে নেমে বান্ধবীদের দিকে যাচ্ছিল। আচমকা একটা ছেলে সামনে এসে দাঁড়াল ওর। প্রীতি চমকে উঠল। ছেলেটা বলল, নাইস পারফরমেন্স। প্রীতি জোরপূর্বক হেসে বলল, থ্যাংক ইউ, বলে দ্রুত পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করল। কিন্তু লাভ হল না। ছেলেটা আবার ওর সামনে এসে দাঁড়াল। বলল, আমাকে চিনতে পেরেছ? প্রীতি না চেনার ভান করে বলল, না তো, কে আপনি? চিনতে পারছ না, তাই না? সেদিন রেস্টুরেন্টে ওরকম করলে কেন? প্রীতি না বোঝার ভান করে বলল, কি রকম? কি করেছ জানো না? আমি বলবো? প্রীতি এদিক সেদিকে তাকিয়ে মিনমিন করে বলল, সরি ভাইয়া। কি বললে? জোরে বলো। সরি। তুমি চেনো আমাকে? না ভাইয়া। শ্রেয়ান ধমক দিয়ে বলল,
চেনো না জানো না, অথচ রেস্টুরেন্টে এতগুলো মানুষের সামনে আমাকে কিস করলে। হাউ শ্যামলেস ইউ আর। প্রীতি এবার রেগে গেল। বলল, শোনেন, ফালতু কথা বলবেন না একদম। আমি শখ করে আপনাকে চুমু খাইনি। রেস্টুরেন্টে বসে বান্ধবীদের সাথে ট্রুথ এন্ড ডেয়ার গেম খেলছিলাম। পূর্ণা ডেয়ার দিয়েছে আমাদের পাশের টেবিলে বসা 3টা ছেলের মধ্যে যে কোনো একজনকে চুমু দিতে। আর তাই ফট করে এসে আমাকে চুমু দিল। টেবিলে তো আরও 2জন ছেলে ছিল। ওই 2জনকে দিতে পারলে না? দেখুন, আমি অত শত ভেবে দিইনি। তাই বলে রেস্টুরেন্টে বসে ডেয়ার গেম খেলবে, তারপর আবার এমন একটা কাজ করে বসবে। আজব। প্রীতি কিছু বলল না, মুখ নামিয়ে নিল। শ্রেয়ান বলল, আচ্ছা মানলাম ওটা গেম ছিল, কিন্তু আমি যে কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। কেউ আমাকে কিছু দিল, আমি সেটা সুদে আসলে তাকে ফেরত দিই। তুমি আমাকে দিয়েছ, এবার তোমার ফেরত নেবার পালা। প্রীতি চোখ বড় বড় করে বলল, মানে? শ্রেয়ান একবার প্রীতিকে আপাদমস্তক দেখল, তারপর বলল, আমাকে একটা চুমু দিয়েছ, এবার সুদে আসলে আমার কাছ থেকে 2টা চুমু ফেরত পাবে। প্রীতি আতকে উঠল, কাঁদো কাঁদো গলায় বলল, সরি ভাইয়া, ভুল করে ফেলছি। ডেয়ার পূরণ না করলে বান্ধবীরা আমাকে নিয়ে মজা উড়াত। প্লিজ ভাইয়া, মাফ করে দিন। শ্রেয়ানের বেশ মজা লাগছে। ডান হাতের তর্জনী আঙুল দিয়ে কপাল চুলকে বলল, উহু, আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। তোমার পাওনা তুমি ফেরত পাবেই। প্রীতি এবার কেঁদেই ফেলল, আপনি প্লিজ এমন করবেন না ভাইয়া, আমি আর কখনো এমন ভুল করব না। মনে থাকবে? হুম। শ্রেয়ান এ পর্যায়ে ফিক হেসে ফেলল। বলল, আরে মেয়ে, কাঁদছ কেন? আমি মজা করছিলাম। তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি এমন কিছুই করব না। এর মধ্যেই মাইকে অ্যানাউন্স হল, এ পর্যায়ে মঞ্চে গান শোনাতে আসছে স্নাতকোত্তর পর্যায়ের ব্যবস্থাপনা বিভাগের তরুণ ছাত্র রেদওয়ান এহসান শ্রেয়ান। শ্রেয়ান একবার স্টেজের দিকে তাকিয়ে আবার প্রীতির দিকে তাকাল। প্রীতি এখনো কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান বলল, বি নরমাল। আসছি। শ্রেয়ান স্টেজের দিকে চলে গেল। প্রীতি ভিড় ঠেলে বের হতে যাবে, হঠাৎই একটা মিষ্টি সুরেলা কণ্ঠ ভেসে এলোর কানে। তুমি বললেই ভুলগুলো সব ফুল হয়ে ফোটে। কত আদর আছে বলো তোমার গালে ঠোঁটে। প্রীতি ঘাড় ঘুরিয়ে তাকাল। স্টেজের মাঝখানে দাঁড়িয়ে গান গাইছে ছেলেটা। অ্যানাউন্সডের সময় কি যেন নাম বলল ছেলেটার? শ্রেয়ান। হ্যাঁ, শ্রেয়ান। নাকের ডগায় ঘাম জমিয়ে একটু যখন হাসো, বুঝতে পারি আমায় তখন অনেক ভালোবাসো। প্রীতি মুগ্ধ হয়ে গান শুনছে, তাকিয়ে আছে অপলক। গিটার হাতে, মাথা নেড়ে, ঠোঁট নেড়ে গান গাইছে শ্রেয়ান। প্রীতি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। লম্বা, গৌরবর্ণ গায়ের রং, বিস্তর ললাট, ঘন ভ্রু যুগল, সম্মোহন করার মতো 2টো চোখ, ফিনফিনে পাতলা ঠোঁট, সব মিলিয়ে বেশ সুদর্শন ছেলেটা। পরনে কালো টি শার্ট, কালো প্যান্ট, কালো কেডস, ডান হাতে কালো একটা হাতঘড়ি। শার্টের হাতা কনুই অবধি ফোল্ড করা। হাতের বড় বড় পশমগুলো স্পষ্ট দৃশ্যমান। খোঁচা খোঁচা দাড়িতে অপূর্ব লাগছে দেখতে। চোখের কোণে আদর এঁকে পাজরে দাও ছায়া। মনের বুকে মন মিশিয়ে বিছিয়ে দাও মায়া। নাকের ডগায় ঘাম জমিয়ে একটু যখন হাসো, বুঝতে পারি আমায় তখন অনেক ভালোবাসো। এটুকু গেয়ে শ্রেয়ান প্রীতির দিকে তাকাল।
দুজনের চোখাচোখি হল। শ্রেয়ান কয়েক সেকেন্ড ওর চোখে চেয়ে মৃদু হেসে চোখ সরিয়ে নিল। কিন্তু প্রীতি চোখ সরাল না, তাকিয়ে রইল মন্ত্রমুগ্ধের মতো। এত সুন্দর কণ্ঠে গান ও জীবনেও বোধ হয় আর শোনেনি। অন্তত এই মুহূর্তে সেটাই মনে হচ্ছে প্রীতির কাছে। ফিরতি পথের সুখ হয়ে যায় পা বাড়ালে রোজ। হারিয়ে আমি যেতে পারি পেলে তোমার খোঁজ। নাকের ডগায় ঘাম জমিয়ে একটু যখন হাসো, বুঝতে পারি আমায় তখন অনেক ভালোবাসো। গান শেষে সবাই হাত তালি দিল। প্রীতিও তাল মিলিয়ে দিল। শ্রেয়ান স্টেজ থেকে নেমে অন্য পাশে চলে গেল। প্রীতির দিকে আর তাকায়নি, কিন্তু প্রীতি তাকিয়েছিল অপলক। রোদেলা, মোহনা, প্রত্যয় আর অয়ন এসে শ্রেয়ানকে হাগ করল। প্রত্যয় বলল, কি গাইলি দোস্ত, জাস্ট মাইন্ড ব্লোয়িং। রোদেলা বলল, শুধু আজ কেন, শ্রেয়ান তো সবসময়ই ভালো গায়। শ্রেয়ান বলল, আচ্ছা চল এবার ক্যান্টিনে যাই, খিদে লেগেছে। ক্যান্টিনে গিয়ে 5টা চিকেন স্যান্ডউইচ, 5টা চিকেন গ্রিল আর 2টা কোকের অর্ডার দিল শ্রেয়ান। একটা টেবিলে 5 জন গোল হয়ে বসল। অয়ন একটু আগে হালকা ছ্যাঁকা খাওয়ার ঘটনাটা বন্ধুদের বলল। শুনে হো হো করে হেসে উঠল সবাই। কিন্তু অয়ন হাসল না। সে ব্যথিত গলায় বলল, ইসরে কি মিষ্টি চেহারার মেয়েটা, বিয়ে হইছে বেশি দিন হয় নাই, মাত্র 4 মাস। 4 মাস আগে মায়াটার সাথে দেখা হইল না কেন? প্রত্যয় অয়নের মাথাটা টেনে তার বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কষ্ট পাইস না দোস্ত, তোর কষ্ট দেখলে আমার বুকটা ফাইটটা যায়। বন্ধু হয় আমি তোর এহেন কষ্ট কেমনে সহ্য করি বলতো? কালই আমি নিজ দায়িত্বে তোরে একটা হিজড়া ধইরা দেব। অয়ন ক্ষেপে গিয়ে প্রত্যয়কে মারতে শুরু করল। শ্রেয়ান, মোহনা আর রোদেলা হেসেই খুন। ইতিমধ্যে ওদের খাবার চলে এসেছে। প্রত্যয় খেতে খেতে বলল, মেয়ে কেমনে পটাইতে হয় সেইটা আমার কাছ থেইকা শিখবি, বুঝলি? আমার প্রত্যেকটা গার্লফ্রেন্ডই জানত সে আমার জীবনের প্রথম নারী। কিন্তু আমি যে কত মেয়ের সাথে প্রেম করছি সেটার হিসাব আমার নিজের কাছেই নাই। মোহনা বলল, আদ্রিতার সাথেও কি টাইম পাস করছিস? নো ইয়ার, আই রিয়েলি লাভ হার। তোরা তো জানিসই অন্যান্য মেয়েদের সাথে আমার রিলেশন 2 কিংবা 3 মাসের বেশি টেকেনি। কিন্তু আদ্রিতার সাথে রিলেশনের 5 মাস রানিং চলছে। আদ্রিতা আমার প্রথম প্রেমিকা না হলেও শেষ প্রেমিকা ওই। রোদেলা বলল, তুই শালা নির্ঘাত ধরা খাবি একদিন ওর কাছে। প্রত্যয় হাত দিয়ে মশা তাড়ানোর ভঙ্গি করে বলল, নো বেবি। প্রত্যয়, কোনো কাঁচা কাজ আমি করি না, বুঝলি? ওদের খাওয়া দাওয়া শেষ। উঠতে যাবে তখন কেউ একজন পেছনে থেকে প্রত্যয়ের চোখ চেপে ধরল। প্রত্যয় বলল, কে? অয়ন বলল, তোর এক্স গার্লফ্রেন্ড। কে পৃথা? না। তাহলে অনন্যা? না। তাহলে কে? পারমিতা? পেছনের মানুষটা ওর চোখ ছেড়ে দিল। প্রত্যয় ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল আদ্রিতাকে। আদ্রিতার চোখ দিয়ে আগুন ঝরছে, যেন ওই চোখ দিয়েই সে এক্ষুনি ভস্ম করে দেবে প্রত্যয়কে। প্রত্যয় ঢোক গিলল, ভয়ার্ত গলায় বলল, জান তুম। কথা শেষ করার আগেই প্রত্যয়ের চুলের উপর ঝাঁপিয়ে পড়ল আদ্রিতা। 2 হাতে প্রত্যয়ের চুল টানতে টানতে বলল, বান্দর, আমার আগে কারো সাথে রিলেশন দূরে থাক, কোনো মেয়ের দিকে চোখ তুলেই তাকাসনি। এইটাই তো বলছিস আমাকে। তাহলে তোর এতগুলো এক্স কোথা থেকে আসল?
প্রত্যয়ের বেহাল অবস্থা। অয়ন দাঁত কেলিয়ে হাসছে। বাকি বন্ধুরাও হাসছে। প্রত্যয় আদ্রিতার হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, সরি জান, বাট ট্রাস্ট মি, ওই মেয়েগুলো আমার টাইমপাস ছিল, কিন্তু তুমি আমার টাইমপাস না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। গুষ্টি কিলাই তোর ভালোবাসার। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ব্রেকআপ, ব্রেকআপ, ব্রেকআপ বলেই হনহন করে চলে গেল আদ্রিতা। প্রত্যয় অয়নের দিকে দাঁত কটমট করে তাকিয়ে বলল, শালা, তোরে আমি পড়ে দেখে নিচ্ছি। বলেই ছুট লাগালো আদ্রিতার পেছনে। দিনভর অনুষ্ঠান চলেছে। প্রীতি পুরোটা সময় থাকেনি। সব পারফরমেন্সের ঊর্ধ্বে কেবল শ্রেয়ানের গানটাই ওর কানে বাজছে। ইশকি গাইছিল তখন। গানটা শোনার পর বাকি সব পারফরমেন্স ফিকে মনে হয়েছে প্রীতির কাছে। দুপুর 2টার সময় প্রীতি বাসায় চলে এসেছে। কানিজ চৌধুরীর ফেরার সময় এখনো হয়নি। তার ফিরতে আরও দেরি হবে। তাই প্রীতি শাড়ি পাল্টে ফ্রেশ হয়ে একাই খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে মোবাইলটা চার্জে বসিয়ে বিছানায় গা এলিয়ে দিল। প্রীতি, এই প্রীতি। কানিজ চৌধুরীর ডাকে ঘুম ভাঙে প্রীতির। পিট পিট করে চোখ মেলে মায়ের দিকে তাকায়। কানিজ চৌধুরী বললেন, মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। এই অবেলায় ঘুমাচ্ছিস কেন? উঠে হাত মুখ ধুয়ে নে। মায়ের কথায় বাধ্য মেয়ের মতো উঠে পড়ল প্রীতি। মাগরিবের নামাজ পড়ে কিচেনে 2 মগ কফি বানিয়ে প্রীতির রুমে এলেন কানিজ চৌধুরী। প্রীতি টিভিতে মোটু পাতলু দেখছে আর সমস্ত দন্ত বিকশিত করে হাসছে। কানিজ চৌধুরী মৃদু হাসলেন। তার মেয়ে দুটো আর বড় হল না, দুজনেই কার্টুনের বিশাল ভক্ত। কানিজ চৌধুরী একটা কফি মগ প্রীতির দিকে বাড়িয়ে দিলেন, আরেকটা নিজে নিয়ে প্রীতির পাশে বসলেন। সন্ধ্যার পর এই সময়টা মা আর মেয়েদের আড্ডার সময়। সারাদিনে জমে থাকা যাবতীয় কথা বলা হয় এ সময়ে। প্রিয়ন্তীটা তো গত 1 মাস যাবৎ সিডনি থাকে, তাই এই আড্ডার সদস্য এখন কেবল এ দুজনই। প্রীতি আজ ভার্সিটির অনুষ্ঠান নিয়ে মায়ের সাথে গল্প করল। অনেকক্ষণ গল্প করে কানিজ চৌধুরী কিচেনে চলে গেলেন রাতের রান্নার জন্য। প্রীতিদের বাসায় স্থায়ী কাজের লোক নেই। একজন ছুটা বুয়া এসে ঘরের টুকটাক কাজকর্ম করে দিয়ে যায়। রান্নাবান্না সহ বাদবাকি কাজ কানিজ চৌধুরী একাই করেন। মেয়েদেরকেও কোনো কাজে হাত লাগাতে দেন না। ঘরের কাজ, বাইরের কাজ সব এক হাতে সামাল দেন তিনি। কানিজ চৌধুরী ঘর থেকে বেরিয়ে গেলে মোবাইল হাতে নিয়ে ফেসবুকে ঢুকল প্রীতি। আজকের তোলা কয়েকটা ছবি ফেসবুকে দিল। ক্যাম্পাসের অনেকেই আজকের অনুষ্ঠানের ভিডিও আপলোড করে ফেসবুকে পোস্ট দিয়েছে। বেশ কিছুক্ষণ ফেসবুকিং করে যখন ফেসবুকে থেকে বের হতে যাবে তখন হঠাৎই একটা পোস্টে চোখ আটকে যায় প্রীতির। ওদের ডিপার্টমেন্টের একজন সিনিয়র আপু আজ শ্রেয়ানের গাওয়া গানটার ভিডিও করে আপলোড দিয়েছে, সাথে শ্রেয়ানকে ট্যাগ করেছে। প্রীতি ঝটপট শ্রেয়ানের আইডিতে ঢুকল। শ্রেয়ানের টাইমলাইনে ঘুরে ঘুরে ওর ছবিগুলো দেখল। প্রত্যেকটা ছবিতে শ্রেয়ানের হাসিমাখা মুখ। টুক করে অ্যাড ফ্রেন্ড বাটন প্রেস করল প্রীতি। তারপর কানে হেডফোন গুজে শ্রেয়ানের গানের ভিডিওটা প্লে করল। বেশ কয়েকবার ভিডিওটা দেখল, গানটা শুনল। তবুও যেন মন ভরছে না। ওই কণ্ঠটা যত শুনছে তত মুগ্ধতা বাড়ছে। মনে হচ্ছে মাদকতা মিশে আছে ওই কণ্ঠে। আর প্রীতি আসক্ত হয়ে পড়ছে সেই মাদক ভরা কণ্ঠে। কেবল কণ্ঠেই আসক্ত হয়েছে নাকি পুরো শ্রেয়ানেই আসক্ত হয়ে পড়েছে প্রীতি?
ভাবতেই অদ্ভুত এক শিহরণ বয়ে গেল প্রীতির সমস্ত শরীর জুড়ে। স্নিগ্ধ সকালের এক ফালি সোনা রোদ এসে ছুঁয়ে দিল প্রীতির ঘুমন্ত মিষ্টি মুখখানাকে। বিরক্ত প্রীতি মুখ দিয়ে চকারান্ত শব্দ বের করল। চোখ মেলে কানিজ চৌধুরীকে বলল, জানালার পর্দাটা টেনে দাও আম্মু, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। প্রীতির গা থেকে জোর করে কাঁথাটা টেনে নিয়ে ভাঁজ করতে করতে কানিজ চৌধুরী বললেন, বেলা কত হয়েছে সে খেয়াল আছে? এখনই ওঠ, উঠে হাত মুখ ধুয়ে নে। আম্মু, মায়ের খাবি এখন না উঠলে। অগত্যা উঠতে হল প্রীতিকে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকল। একটু পর কানিজ চৌধুরী ওয়াশরুমের দরজায় উকি দিয়ে বললেন, টেবিলে তোর নাস্তা রাখা আছে, ফ্রেশ হয়ে খেয়ে নিস, আমি হসপিটালে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে আমার। প্রীতি দাঁত ব্রাশ করতে করতে বলল, যাও। ওয়াশরুম থেকে বেরিয়ে মোবাইল হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করল প্রীতি। নোটিফিকেশন চেক করতেই দেখল শ্রেয়ান ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। প্রীতি খুশিতে বাকবাকুম। হঠাৎ টুং করে মেসেজ এলো। শ্রেয়ান লিখেছে, হেই নীলপরি, কি খবর? প্রীতি খানিকটা লজ্জা পেল। সে রিপ্লাই দিল, আলহামদুলিল্লাহ, আপনি কিন্তু কাল দারুণ গেয়েছেন। তুমিও দারুণ পারফর্ম করেছ। এনিওয়ে, তুমি বলে সম্বোধন করাতে কিছু মনে করছো না তো? আসলে তুমি আমার অনেক জুনিয়র, তাই। না না, সমস্যা নাই। ধন্যবাদ। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। কাল কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছিল। এমনিতে আমার প্রিয় রং নীল। নীল রঙা শাড়িটাতে দারুণ লাগছিল তোমায়। আর তোমার ঠোঁটের নিচের তিলটার জন্য আরো বেশি কিউট লাগছিল। বাই দ্য ওয়ে, তুমি কিছু মনে করছো না তো? আমি কিন্তু এরকমই সোজাসাপটা কথা বলি। শ্রেয়ানের মুখে প্রশংসা শুনে আকাশে উড়তে ইচ্ছে হচ্ছে প্রীতির। খুশিটা ধরে রেখেই লিখল, কোনো ব্যাপার না। আচ্ছা, আবার পরে কথা হবে। ভালো থেকো। প্রীতির ইচ্ছে হলো আরো কিছুক্ষণ কথা বলতে, কিন্তু শ্রেয়ানের মধ্যে কথা বলার আগ্রহ খুঁজে পেল না। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রীতি লিখল, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মোবাইলটা রেখে প্রীতি আনমনে হাসল। ভার্সিটি থেকে ফেরার পর কেবল ঘুমানোর সময়টুকু বাদে বাকিটা সময় শ্রেয়ানি ঘুরছিল মাথার ভেতর। কোনোভাবে ওকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। কেমন যেন ছটফট করছে বুকের ভেতরটা। কেন করছে এমন? উত্তর নেই প্রীতির কাছে। একটা অদ্ভুত অনুভূতি জেঁকে ধরেছে ওকে। প্রীতির ফোন বেজে উঠল। স্ক্রিনে প্রিয়ন্তীর নামটা ভাসছে। এই একটা মানুষের কাছে প্রীতির সব সমস্যার সমাধান মেলে। প্রিয়ন্তীকে বলতে হবে ব্যাপারটা। প্রীতি ঝটপট ফোন রিসিভ করল। হ্যালো, কেমন আছিস আমার আয়না বোন? ভালো, তুই? ভালো। তোর ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে। কেমন? উইয়ে বললাম অন্যরকম। কিছু হয়েছে? আমার খুব নার্ভাস লাগছে রে। নার্ভাস? কেন? জানি না। মানে কি? কি হয়েছে বলতো? আমি তো নিজেই জানি না আমার কি হয়েছে। হেয়ালি বাদ দিয়ে তুই কি বলবি কি হয়েছে? আচ্ছা বলছি। আসলে একটা ছেলে আমার মাথাটা দখল করে নিয়েছে। না চাইতেও ছেলেটার ভাবনা আমার মাথায় এসে ভর করছে। প্রিয়ন্তী হেসে বলল, ছেলেটা শুধু আমার বোনের মাথাটাই দখল করছে নাকি মনটাও? ধাত, কি বলছিস?
সেরকম কিছু না, তবে ছেলেটার সাথে যখন কথা বলি আমার কেমন যেন একটা অদ্ভুত ফিল হয়। প্রিয়ন্তী এবার শব্দ করে হেসে বলল, তাইলে কাম সারছে। আমার বোন তো প্রেমে পড়ে গেল। তুই যে কি বলিস না। কাল নিয়ে মাত্র 2 বার দেখেছি ছেলেটাকে, এতেই প্রেম হয়ে গেল। প্রেম তো না দেখেও হয়, হয় না? প্রীতি কি বলবে বুঝতে পারছে না। ও নিজেই নিজের অনুভূতি নিয়ে সন্দিহান। এইটুকু পরিচয় কাউকে ভালোবাসা যায় নাকি? হতে পারে শ্রেয়ানের প্রতি তার ভালো লাগা জন্মেছে, তবে এর চেয়ে বেশি কিছু না। প্রীতি প্রসঙ্গ পাল্টে বলল, আব্বু কেমন আছে রে? প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যেমনটা আম্মু আছে। এতকাল তো আম্মুর অবস্থা দেখেছি, ভেবেছিলাম কেবল আম্মুই বুঝি কষ্টে আছে। কিন্তু না রে, আব্বু সারাদিন কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলেও দিন শেষে এই মানুষটা নিজেকে খুব একা ফিল করে। কিন্তু ইগোর কাছে প্রতিনিয়ত হার মেনে যাচ্ছে। আমাদের ভেঙে যাওয়া পরিবারটা কি কখনো জোড়া লাগবে না অন্তি? নিশ্চয়ই লাগবে। ধৈর্য ধর, আমি আব্বুকে বোঝাচ্ছি। আব্বুকে সাথে নিয়ে তবেই আমি বাংলাদেশে ফিরব, তার আগে না। প্রিয়ন্তীর সাথে কথা শেষ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো প্রীতি। সেখানে ঝুলন্ত খাঁচায় নিশ্চিন্তে খাবার খাচ্ছে পাখিপ্রেমী প্রীতির আদরের পোষা পাখি কোয়েল। খাঁচা থেকে পাখিটাকে বের করল প্রীতি। আলতো করে পাখিটার গায়ে হাত বুলাতে বুলাতে প্রীতি বলল, অন্তি এসব কি বলল? আমি কি সত্যিই শ্রেয়ানের প্রেমে পড়ে গেছি? কোয়েল তুইই বল, এত দ্রুত কারো প্রেমে পড়া যায়? অন্তির আছে যত ভুলভাল কথা, ও একটা পাগলি বলে আনমনে হাসল প্রীতি। কানিজ চৌধুরীকে সাথে নিয়ে প্রীতি শপিং মলে যায়। দোকানে ঘুরে ঘুরে নীল রঙের 2 সেট সালোয়ার কামিজ, নীল রঙের বেডশিট, দরজা জানালার জন্য নীল রঙের পর্দা, নীল রঙের কতগুলো আর্টিফিশিয়াল ফুল কিনল। কানিজ চৌধুরী হতভম্ব। অবাক হয়ে বললেন, আজব, তুই সব নীল রঙের কিনছিস কেন? অন্য কালারে ডিজাইন সুন্দর থাকা সত্ত্বেও সব নীল কেন নিচ্ছিস? প্রীতি জবাবে বলল, নীল রঙের গুলোই বেশি মানাবে। এই তোর না নীল রং অপছন্দ? এতদিন অপছন্দ ছিল, এখন নীল রং আমার সবচাইতে পছন্দের রং। তোর কি হয়েছে বলতো? কিছু না, কেনাকাটা শেষ, এবার বাসায় চলো। কেনাকাটা শেষে মল থেকে বেরিয়ে গাড়ির কাছে এসে বলল, আমাদের গাড়িটা পুরনো হয়ে গেছে, আমরা একটা নীল রঙের গাড়ি কিনব আম্মু। কানিজ চৌধুরী বিরক্তি চেপে গাড়িতে উঠে বসলেন। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল কানিজ ভিলায়। গাড়ি থেকে নেমে বাসার ভেতর ঢুকতে ঢুকতে প্রীতি বলল, আম্মু, আমাদের বাসার দেয়ালের রংটা কেমন যেন নীল রঙের পেইন্টিং করলে ভালো লাগতো মেবি। কানিজ চৌধুরী চোখ কটমট করে প্রীতির দিকে তাকালেন। প্রীতি মায়ের দৃষ্টি দেখে কিছুটা মিয়ে গেল। তোর কি হয়েছে বলবি? কিছুটা ধমকের সুরেই প্রশ্নটা করলেন কানিজ চৌধুরী। প্রীতি মিনমিন করে বলল, কি আবার হবে? আমি তো শুধু বললাম ব্লু পেইন্টিং ভালো লাগত। কানিজ চৌধুরী আর কিছু বললেন না। বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেলেন। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 9:30 নাগাদ বাসায় ফিরল শ্রেয়ান। ড্রয়িং রুমে ঢুকতেই শ্রাবণের মুখোমুখি পড়ল। শ্রেয়ান মেনিমুখ বিড়াল হয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিল। শ্রেয়ান! শ্রাবণের কণ্ঠে ডাক শুনে থেমে গেল শ্রেয়ান। দুনিয়ার কাউকে পরোয়া না করলেও ভাই নামক এই মানুষটার কাছে শ্রেয়ান একেবারে ভেজা বেড়াল হয়ে থাকে।
সে মিনমিন করে বলল, কিছু বলবে ভাইয়া? কিছুদিন পর তোর ফাইনাল এক্সাম। সে খেয়াল আছে? আমার সাথে ব্যবসায় বসতে বললে তাতেও কর্ণপাত করিস না, পড়াশোনাটা অন্তত ঠিকভাবে কর। এমন ছন্নছাড়া ভাবে বন্ধুদের নিয়ে আর কদিন কাটাবি? পড়াশোনা বাদ দিয়ে বাইরে ঘুরিস। এতক্ষণে বাসায় আসার সময় হল? শ্রেয়ান কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো তিতলি। শ্রেয়ানের পাশে দাঁড়িয়ে বলল, আহ, ছেলেটা বাসায় ঢুকতে না ঢুকতেই তুমি বকাবকি দেওয়া শুরু করেছ। তুমি ব্যবসায়ী, লেকচারার না যে সারাক্ষণ লেকচার কপচাবে। তাছাড়া ওরা এই বয়সে আড্ডা দেবে না তো কখন দেবে? ছাত্রজীবনই তো গল্প করা, আড্ডা দেওয়ার সময়। পড়াশোনাটা আগে শেষ করতে দাও, তারপর এসব লেকচার শুনিও। শ্রেয়ানের কাছে তার ভাবি হল সুপারওমেন। ভাইয়ের বকা থেকে সবসময় তাকে বাঁচিয়ে দেয় ভাবি। শ্রাবণ বিরক্তি নিয়ে বলল, তোমার জন্যই আমি ওকে কিছু বলতে পারি না। বলবে কেন? শ্রেয়ান তো তবু বন্ধুদের সাথে আড্ডা দেয়। আর তুমি ওর বয়সে কি করতে মনে নেই? দিন রাত আমার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে, কলেজে যাওয়ার সময় আমার পিছু নিতে। তোমার জ্বালায় অতিষ্ঠ হয়ে আমার বাপে আমাকে ইন্টারমিডিয়েট শেষ করার পরপরই তোমার সাথে বিয়ে দিয়ে দিল। মাত্র 18 বছর বয়সেই আমাকে তোমার গলায় ঝুলিয়ে দিতে বাধ্য হল। শ্রাবণ গলা খাকারি দিল। শ্রেয়ান ঠোঁট টিপে হাসি সংবরণ করল। তিতলি বলল, শ্রেয়ানের সময় মতো ঠিকই সবকিছু বুঝে নেবে। তুমি ওকে একদম বকাবকি করবে না। এখন ওঠ, খেতে চল। শ্রাবণ আর কথা বাড়াল না, হেঁটে গেল ডাইনিং রুমের দিকে। কথা বাড়াতে গেলে তার বউ তারই ইজ্জতের ফালুদা, কোল্ড কফি, লাচ্ছি সব বানিয়ে ছাড়বে। অতএব চুপ মেরে যাওয়াই শ্রেয়। শ্রাবণ যেতেই শ্রেয়ান তিতলিকে জড়িয়ে ধরে বলল, তুমি বেস্ট ভাবি। তিতলি সহাস্যে বলল, হয়েছে, আতিক্ষেতা ছাড়েন জনাব। শ্রেয়সী বোধহয় ওর ঘরে। ওকে ডাকো। খেতে এসো দুজনে। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। ওহ, ঠিক আছে, তাহলে ঘরে গিয়ে ঘুমাও। আমি শ্রেয়সীকে ডাকছি। আচ্ছা। শ্রেয়ান ঘরে গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। খানিক বাদে বই নিয়ে টেবিলে বসল। পরীক্ষার বাকি আর মাত্র অল্প কয়টা দিন। নিস্তব্ধ রজনী। সুবিশাল আকাশজুড়ে হাজার তারার মেলা বসেছে। মিটিমিটি করে জ্বলছে সেগুলো। মধ্যিখানে রূপোর থালার মতন চাঁদটা বসে বসে জ্যোৎস্না বিলাচ্ছে জমিনে। চারিদিকে নিঝুম নীরবতা। কোথাও কোনো শব্দ নেই। এই নিস্তব্ধ পরিবেশে পাখির মতন দুহাত দুদিকে মেলে দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে প্রীতি। হিমেল হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে তাকে। বাতাসের সাথে পাল্লা দিয়ে তিরতির করে উড়ছে ওর এলোমেলো অবাধ্য চুলগুলো। হঠাৎ দুটো হাত তাকে ঝাপটে ধরল পেছনে থেকে। প্রীতি ঝট করে চোখ খুলল। তাকালো তাকে আলিঙ্গন করে রাখা মানুষটার দিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে মৃদু হাসি। প্রীতিকে নিজের দিকে ফিরিয়ে দুহাতে ওর মুখটা আজলা করে ধরল শ্রেয়ান। প্রীতি চোখ বুজে ফেলল। খানিক বাদেই শ্রেয়ানের ঠোঁটের উষ্ণ স্পর্শ পেল তার কপালে, কেঁপে উঠল প্রীতি। শরীর জুড়ে বয়ে গেল অদ্ভুত ভালোলাগাময় একটা শিহরণ। অতঃপর শ্রেয়ানের ঠোঁট স্পর্শ করল প্রীতির বন্ধ দু চোখের পাতা, তারপর নাক, তারপর ঠোঁট, তারপর চিবুক, তারপর
ঝট করে উঠে বসল প্রীতি। হাত বাড়িয়ে ল্যাম্পটা জ্বালিয়ে এদিক ওদিক তাকালো। না, শ্রেয়ান কোথাও নেই। তবে কি স্বপ্নে এসেছিল সে? প্রীতি ঘড়ির দিকে তাকালো। ভোর 4টে বাজে। কাল রাতে শ্রেয়ানের একটা মেসেজ পেতে চাতক পাখির মতো ফোনের দিকে তাকিয়েছিল প্রীতি। নিজে আগ বাড়িয়ে মেসেজ দিতে ইতস্তত লাগে তার। কিন্তু শ্রেয়ান কোনো মেসেজ পাঠায়নি। শ্রেয়ানের মেসেজের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল প্রীতি। কিন্তু সে বান্দা তো একেবারে স্বপ্নে এসে হানা দিয়েছে। প্রীতি হাত দিয়ে নিজের কপাল, চোখ, ঠোঁট স্পর্শ করল। এই জায়গাগুলোতে ছোঁয়া লেগে আছে শ্রেয়ানের। হোক সেটা স্বপ্নে। বাকি রাতটুকু নির্ঘুমই কেটেছে প্রীতির। স্বপ্নটা যে ঘুমাতে দেয়নি তাকে। অস্থিরতায় কেটেছে বাকি রাতটুকু। বিজ্ঞান ভবনের সামনে গালে হাত দিয়ে বেঞ্চে বসে আছে প্রীতি। তার পাশে বিমর্ষ বদনে বসে আছে পূর্ণা। ওদের সামনে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে অর্পি। সে একবার প্রীতির দিকে তাকাচ্ছে, আরেকবার তাকাচ্ছে পূর্ণার দিকে। বিরক্তিতে মুখ দিয়ে চকারান্ত একটা শব্দ বের করে অর্পি বলল, এই প্রীতি, তোর কি হয়েছে বলতো? জিসাইন না পূর্ণার ফোন ধরে না। এই জন্য না হয় পূর্ণার মন খারাপ। তোর কি হয়েছে? প্রীতি জবাব দিল না, নড়ল না। সেভাবেই বসে রইল। অর্পি ধপ করে বসল প্রীতির পাশে। বলল, এই মাইয়া, কি হয়েছে তোর বলবি? প্রীতি অন্যমনস্ক হয়ে জিজ্ঞেস করল, ওনার কি গার্লফ্রেন্ড আছে? অর্পি ভ্রু কুচকাল। বলল, ওনার মানে? কার? শ্রেয়ানের। শ্রেয়ানটা কে? সেদিন অনুষ্ঠানে যেই ছেলেটা গান গাইল। নবীন বরণে? হুম। সেদিন তো বেশ কয়েকজন গান গেয়েছিল। তুই কার কথা বলছিস? আরে, উইয়ে দেয়ার নিয়ে রেস্টুরেন্টে যে ছেলেটাকে চুমু খেয়েছিলাম। শ্রেয়ান নাম। ওয়েট ওয়েট, উনার গার্লফ্রেন্ডের কাছে তোর কি দরকার? ধাত, ওনার গফের কাছে আমার কি দরকার পড়বে? আমি জানতে চাচ্ছি ওনার গফ আছে কি নেই। পূর্ণা চোখ ছোট ছোট করে তাকালো প্রীতির দিকে। বলল, সেটা জেনে তুই কি করবি? ব্যাপারটা কি বলতো প্রীতি? প্রীতি ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কোনো ব্যাপার স্যাপার নাই। চল ক্লাসে যাই। পূর্ণা এক টানে বসিয়ে দিল প্রীতিকে। অর্পি বলল, বেশ বুঝতে পারছি, তুই আমাদের কাছে কিছু লুকাচ্ছিস। কি লুকাচ্ছিস বল? কিছু লুকাচ্ছি না দোস্ত। বিশ্বাস কর তোরা। উহু, বিশ্বাস করি না তোকে। তুই অবশ্যই কিছু লুকাচ্ছিস। আমরা না তোর বেস্ট ফ্রেন্ড? আমাদের বলবি না? তোদের বলবো কি? আমি তো নিজেই নিজের অনুভূতি নিয়ে সন্দিহান। বুঝলাম না। খুলে বলতো। পূর্ণা ও অর্পি বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে প্রীতির দিকে। প্রীতি বলল, কি খুলব? পূর্ণা বিরক্ত হয়ে বলল, জামা কাপড় খোল। ছি, কি খারাপ তুই। নটাঙ্কি করিস না। প্লিজ বল না। প্রীতি হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা বলছি। সেদিন শ্রেয়ানের গান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। সেই মুগ্ধতা থেকে কিনা কে জানে। ওনার কথা ভাবতে ভালো লাগে, ওনার সাথে কথা বলতে ভালো লাগে, ওনার কথা বলা, হাসি সবকিছুই আমার ভীষণ ভীষণ ভালো লাগে।
ইচ্ছে করে ওনাকে আমার সামনে বসিয়ে সারাক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকি। অর্পি চোখ কপালে তুলে বলল, বলিস কি? তুই প্রেমে পড়ে গেলি? অন্তিকে বলার পর সেও একই কথা বলেছিল। তবে আমার সেটা মনে হয় না। হয়তো ওনার প্রতি মুগ্ধতা থেকেই ওনাকে এত ভালো লাগে। কিন্তু ভালোবাসা টালবাসা ওসব কিছু না। পূর্ণা বলল, টালবাসা কি জিনিস সেইটা আমি জানি না। তবে তুই শ্রেয়ানকে ভালোবেসে ফেলেছিস। ভালোবাসার অনুভূতিটা এমনই। প্রেমে পড়লে সেই মানুষটার সবকিছুই ভালো লাগে। আমি যখন প্রথম জিসানের প্রেমে পড়েছি, আমারও ঠিক এমনই হতো। ওর সবকিছুই ভালো লাগত, এমনকি ওর বাজে অভ্যেসগুলোও। এখনো ভালো লাগে অবশ্য। প্রীতি কিছু বলল না। অর্পি বলল, এই প্রীতি, চল ফুচকা খাওয়াবি। প্রেম সবে অর্ধেক হয়েছে, এখন ফুচকাতেই চলবে। পুরোটা হলে বর্ষর ট্রিট দিবি। প্রীতি হেসে বলল, আচ্ছা। জানিস, কাল রাতে আমি ওনাকে স্বপ্নেও দেখেছি। পূর্ণা উৎসুক গলায় বলল, কি দেখেছিস? প্রীতি লাজুক গলায় বলল, রোমান্টিক স্বপ্ন। বলা যাবে না। পূর্ণা আর অর্পি হই হই করে বলল, কি স্বপ্ন দেখছিস বলতে হবে। ওদের জোড়াজুড়িতে প্রীতি তার স্বপ্নের কথা বলল। অর্পি হাসতে হাসতে বলল, এখনো প্রেমই হইল না, তুই রোমান্সের স্বপ্নও দেখতেছিস। প্রীতি রে, তুই তো অনেক ফাস্ট। প্রীতি কিছু বলল না, ঠোঁট কামড়ে লাজুক হাসল। ভার্সিটির দ্বিতীয় ফটকের সামনে দাঁড়িয়ে ভ্যানে করে চটপটি, ফুচকা ও ঝালমুড়ি বিক্রি করেন মধ্যবয়স্ক একজন লোক। নাম হাসেম। ভার্সিটির সব ছাত্রছাত্রীরা তাকে হাসেম কাকা বলে সম্বোধন করে। প্রীতি লোকটাকে জিজ্ঞেস করল, কেমন আছেন হাসেম কাকা? হাসেস একগাল হেসে দিয়ে বলল, আল্লাহ ভালা রাখছে। তুমি কেমন আছো মা? জি ভালো। আপনার ছেলে এখন কেমন আছে? সুস্থ হয়েছে? হাসেমের মুখে সহসা একটা কালো ছায়া নেমে এলো। মলিন মুখে বলল, ভালা হয় নাই রে মা। ভালা হইব কেমনে? ডাক্তারে কইছে টানা 2 মাস ওষুধ খাওয়াইতে। আমার তো আয় রোজগারই নাই। যেই টাকা আয় হয়, তা দিয়া পোলার ওষুধের খরচ চালামু নাকি পেট চালামু? আমার পোলাডায় মনে লয় আর বাঁচব না। যাওগা, তোমাগরে কি দিমু? চটপটি খাইবা? না কাকা। ফুচকা দিন 3 প্লেট। আচ্ছা। তোমরা বউ? আমি ফুচকা বানাইতাছি। পাশাপাশি 3টে চেয়ারে বসল পূর্ণা, অর্পি ও প্রীতি। কয়েক মিনিট পর 3 প্লেট ফুচকা 3জনের হাতে দিলেন হাসেম। হঠাৎ একটা বাইক সাই করে ওদের পাশ দিয়ে গেটের ভেতরে ঢুকল। বাইকের সামনে শ্রেয়ান, পেছনে প্রত্যয়। প্রীতি ঝট করে উঠে দাঁড়াল, ফুচকার প্লেট ফেলে রেখে দৌড়ে গেল বাইকটার পেছনে। পূর্ণা চেঁচিয়ে বলল, আরে প্রীতি কই যাচ্ছিস? প্রীতি পেছনে ফিরে তাকাল। আবার দৌড়ে ফিরে এল। ব্যাগটা অর্পির কাছে দিয়ে বলল, ব্যাগে টাকা আছে, ফুচকার টাকা দিয়ে দিস। বলে আবার দৌড় লাগাল। শ্রেয়ান ও প্রত্যয় বাইক থেকে নেমে ওদের ডিপার্টমেন্টের দিকে এগোতে নিল। আচমকা একটা কণ্ঠ শুনে থেমে গেল শ্রেয়ান। পেছনে ফিরে তাকাতেই দেখল প্রীতি দৌড়াতে দৌড়াতে এদিকে আসছে। প্রত্যয় ফোনে আদ্রিতার সাথে কথা বলছিল। তাই সে না দাঁড়িয়ে নিজের মতো ফোনে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে উপরে চলে গেছে।
শ্রেয়ান প্রীতির দিকে আসতে আসতে বলল, আরে আস্তে দৌড়াও, পড়ে যাবে তো। প্রীতি দৌড়ে এসে শ্রেয়ানের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। শ্রেয়ান জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? প্রীতি হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ। এভাবে দৌড়াচ্ছিলে কেন? এভাবে দৌড়াচ্ছিলে কেন? কিছু বলবে? হ্যাঁ, বলবো। বলো। প্রীতি এদিক ওদিক তাকিয়ে হাত দিয়ে একটা বেঞ্চি দেখিয়ে বলল, চলুন না, ওদিকটায় গিয়ে বসি, তারপর কথা বলি। আচ্ছা চলো। শ্রেয়ান গিয়ে একটা বেঞ্চিতে বসল, ওর থেকে একটু দূরত্ব রেখে প্রীতি বসল। শ্রেয়ান বলল, কেমন যাচ্ছে দিনকাল? জি, ভালো। তুমি কি ভার্সিটিতে রেগুলারই আসো? হ্যাঁ। কোনো সমস্যা না থাকলে প্রতিদিনই আসি। শ্রেয়ানের হঠাৎ প্রীতির ঠোঁটের নিচে নজর গেল। ভ্রু কুঁচকে বলল, তোমার ঠোঁটের নিচে একটা তিল ছিল, রাইট? সেটা কোথায় গেল? প্রীতি মিয়ে যাওয়া গলায় বলল, আসলে ওটা তো নকল তিল ছিল। শ্রেয়ান অবাক হয়ে বলল, নকল? ও মাই গড! আমি তো সত্যি সত্যি ভেবেছিলাম ওই তিলটার জন্য তোমাকে আরো আকর্ষণীয় লেগেছিল সেদিন। কেন, তিলটা ছাড়া ভালো লাগে না? ঠিক আছে, এখন থেকে তাহলে প্রতিদিন ঠোঁটের নিচে ওই ফেক তিলটা এঁকে ভার্সিটিতে আসব। শ্রেয়ান ফিক করে হেসে দিয়ে বলল, নকল তিল আঁকার প্রয়োজন নেই। তুমি এমনিতেই অনেক সুন্দরী। একটু থেমে শ্রেয়ান প্রসঙ্গ পাল্টে বলল, এনিওয়ে, কি যেন বলবে বলছিলে না? বলো। প্রীতির বলার মতো কিছু খুঁজে পেল না। শ্রেয়ানকে দেখেই ওর বাইকের পেছনে দৌড় দিয়েছে। কেন এভাবে হুট করে দৌড়ে এল সেটা প্রীতি নিজেও জানে না। কিন্তু এখন কি বলবে? হুট করে হাশেম কাকার কথা মাথায় আসতেই বলল, ফুচকা বিক্রি করে যে হাশেম কাকা আছে না, ওনার ছেলেটা অসুস্থ আজ 2 মাস ধরে। শ্রেয়ান মাথা ঝাঁকিয়ে বলল, শুনেছিলাম। ডাক্তার দেখানোর পর সুস্থ হয়েছে নাকি? সুস্থ হয়নি। ডাক্তার বলেছে টানা 2 মাস ওষুধ খাওয়াতে হবে। আসলে ওনার কাছে অত টাকা নেই। গরিব মানুষ। সংসারের খরচ চালাবে নাকি ছেলের ওষুধের খরচ চালাবে? ছেলেটার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। প্রীতি একটু থেমে বলল, আমরা চাইলে উনার উপকার করতে পারি। কিভাবে? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বলবো? বলো শুনি। আমরা যদি সব ডিপার্টমেন্টে গিয়ে স্টুডেন্টদের কাছে চাঁদা তুলি, তাহলে অনেক টাকাই উঠে যাবে। ওনাকে সাহায্য করার জন্য এটুকু তো করতেই পারি, তাই না? বাহ, দারুণ আইডিয়া। আপনি যদি হেল্প করতেন। নিশ্চয়ই করব। ক্লাস তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ক্লাস চলাকালীন অনেক স্টুডেন্টকে পাওয়া যাবে। চলো তাহলে শুরু করি। আমি আমার বান্ধবীদের ডেকে আনি। ওরা সহ সব ক্লাসে যাব। আচ্ছা। প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রতিটা ব্যাচের ক্লাসে গিয়ে চাঁদা তুলেছে ওরা। রোদেলা, মোহনা, অয়ন, প্রত্যয় সাথে ছিল। আজ শ্রেয়ানের বন্ধুদের সাথেও বেশ ভাব জমে গেছে প্রীতির। ওর সবচাইতে বেশি ভালো লেগেছে মোহনাকে। মেয়েটা যে এত হাসিখুশি আর মিশুক প্রকৃতির সেটা আজ ওদের সাথে আলাপ না হলে তো প্রীতি জানতেই পারত না। প্রত্যয় আর অয়নের সাথে আলাপ করে মনে হয়েছিল, এরকম দুটো বড় ভাই থাকলে মন্দ হয় না।
চাঁদার টাকাগুলোর সাথে নিজেরা নিজেদের সাধ্যমতো টাকা যোগ করে 1025 টাকার মতো জোগাড় করে ওরা। পুরো টাকাটাই তুলে দেয় হাশেমের হাতে। টাকাগুলো হাতে পেয়ে কেঁদে ফেলেছিল লোকটা। যদিও টাকার অঙ্কটা খুব বেশি নয়, তবু এই টাকা দিয়ে লোকটার কিছু অন্তত উপকার হলে হয়। ধন্যবাদ। মেসেঞ্জারে টুং করে শব্দ হল। প্রীতি মেসেঞ্জারে ঢুকেই দেখতে পেল শ্রেয়ান ধন্যবাদ লিখে মেসেজ পাঠিয়েছে। শ্রেয়ানের মেসেজ পেয়ে খুশি হল প্রীতি, কিন্তু কোনো কারণে শ্রেয়ান তাকে ধন্যবাদ দিল এটা বোধগম্য হল না প্রীতির। সে লিখল, কিসের জন্য? সুন্দর একটা আইডিয়া দেয়ার জন্য। হাশেম কাকা টাকাটা পেয়ে খুব খুশি হয়েছেন। খুশিতে কেঁদেই ফেলেছেন বেচারা। এতে তো সবচেয়ে বেশি ক্রেডিট আপনার আর আপনার বন্ধুদের। আমি তো আপনাদের সাথে কেবল 56টা ডিপার্টমেন্টে গিয়েছি। আমার ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল বলে পড়ে তো ক্লাসেই চলে গিয়েছি। সুতরাং এখানে আমার খুব বেশি ক্রেডিট নেই। নো, অল ক্রেডিট গোজ টু ইউ। পুরোটা সময় তুমি আমাদের সাথে থাকতে না পারলেও উদ্যোগটা কিন্তু তোমারই ছিল। প্রীতির ভালো লাগছে শ্রেয়ানের সাথে কথা বলতে। কথা বলার সময়টা দীর্ঘায়িত করার জন্য একটার পর একটা মেসেজ দিয়ে যাচ্ছে। শ্রেয়ানও ফিরতি মেসেজের জবাব দিচ্ছে। সময়টা মন্দ কাটছে না প্রীতির। আজ থেকে শ্রেয়ানের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। চলবে টানা 1.5 মাস। প্রথম পরীক্ষাটা বেশ ভালোই হয়েছে। ভার্সিটি থেকে ফিরে খাওয়া দাওয়া করেই একটা ভাতঘুম দিয়েছে। ঘুম ভাঙল বিকেলের দিকে। উঠে ফ্রেশ হয়ে ঝুল বারান্দাটায় গিয়ে দাঁড়াল। একটা বাটি হাতে শ্রেয়ানের ঘরে ঢুকল শ্রেয়সী। কিন্তু আতিপাতি করে খুঁজেও শ্রেয়ানকে ঘরে কোথাও দেখা গেল না। শ্রেয়সী হাঁক পেরে ডাকল, ভাইয়া তুই কোথায়? শ্রেয়ান বারান্দা থেকে বলল, আমি এখানে, বারান্দায়। শ্রেয়সী বারান্দায় গিয়ে দাঁড়াল। শ্রেয়ান বলল, কিরে শ্রেয়া, কিছু বলবি? শ্রেয়সী একগাল হেসে বলল, ভাইয়া তোর জন্য আজ নতুন একটা আইটেম বানিয়েছি, এক্কেবারে ইউনিক। বলে বাটিটা বাড়িয়ে ধরল শ্রেয়ানের দিকে। শ্রেয়ান আতকে উঠলেও ঝটপট নিজেকে সামলে বলল, তাই? তা কি বানিয়েছিস? শ্রেয়সী বাটিটা শ্রেয়ানের সামনে ধরে বলল, নুডলসের পায়েস। শ্রেয়ান মনে মনে বলল, জানতাম। নির্ঘাত কোনো বিচ্ছিরি স্বাদের উদ্ভট খাবার বানিয়েছিস। নুডলসের পায়েস? লাইক সিরিয়াসলি? ভাবি যে কেন তোকে কিচেনে ঢুকতে দেয়। মনের কথা মুখভাবে প্রকাশ করল না শ্রেয়ান। বলল, নুডলসের পায়েস? বাহ, দারুণ। আর বেশ ইউনিকও বটে। বিকেলেই বানিয়েছিলাম তোর জন্য। ভাবি তোকে দেয়নি কেন কে জানে। মনে ছিল না বোধ হয়। নে এখন খা। খেয়ে বল কেমন হয়েছে। শ্রেয়ান আবার মনে মনে বলল, খাওয়ার দরকার নেই। না খেয়েই বলছি, জঘন্য হয়েছে, জঘন্য। মুখে বলল, তোর রান্না কখনো খারাপ হতে পারে নাকি? তুই যা রাঁধিস সবই মজা হয়। আমি শিওর এই নুডলসের পায়েসটাও দারুণ হয়েছে। শ্রেয়সী আহ্লাদে গদগদ হয়ে বলল, এই বাড়িতে একমাত্র তুইই আমার রান্নার কদর করতে পারিস, আর কেউ না। ভাবি তো আমাকে কিচেনে ঢুকতেই দিতে চায় না। শ্রেয়ান বিড়বিড় করে বলল, ভালোই করে। শ্রেয়সী সন্নিগ্ধ চোখে শ্রেয়ানের দিকে তাকিয়ে বলল, কি বললি? ভাবির কথা ছাড়ত।
তোর রান্নাকে সবাই অখাদ্য বললেও আমার কাছে তোর এইসব উদ্ভট না মানে ইউনিক রান্নাই বেস্ট। সত্যি? একদম সত্যি। এই জন্যই তো তোকে আমি সবার চাইতে বেশি ভালোবাসি। নে, পায়েসটা খেয়ে বল কেমন বানিয়েছি। আমার এখন খেতে ইচ্ছে করছে না রে। শ্রেয়সী কাদো কাদো মুখ করে বলল। তাহলে তুই খাবি না? আমি এত কষ্ট করে বানালাম। আরে খাবনা কখন বললাম? বলেছি এখন খেতে পারবো না। শ্রেয়ান শ্রেয়সীর হাত থেকে বাটিটা নিয়ে বলল। পায়েসটা রেখে দিলাম। আমি পরে খেয়ে নেব। তুই যা। কিন্তু খেতে কেমন হয়েছে সেটা? শ্রেয়ান থামিয়ে দিয়ে বলল। সেটা পরে খেয়েই তোকে জানাবো। ঠিক আছে। খাবি কিন্তু? অবশ্যই। আচ্ছা আমি যাচ্ছি তাহলে। ঠিক আছে। শ্রেয়সী যেতেই ফস করে একটা নিঃশ্বাস ফেলল শ্রেয়ান। তারপর পেছনের জানালার কাছে গিয়ে বাটিটা উল্টো করে জানালা দিয়ে শ্রেয়সীর স্পেশাল নুডলসের পায়েস পুরোটা ফেলে দিল। ভাগ্যিস শ্রেয়সী তার সামনে খাওয়ার জন্য খুব একটা জোর করেনি। নয়তো খেতেই হতো এই অদ্ভুত স্বাদের নুডলসের পায়েস। পরে আবার মিছিমিছি প্রশংসাও করতে হবে পায়েসের। শ্রেয়ানের এই ইন্টারমিডিয়েটে পড়ুয়া বোন শ্রেয়সীর শখ হল সব অদ্ভুত অদ্ভুত স্বাদের সব রান্না করা, যেগুলো খাওয়া দূরে থাক, মুখে দেওয়ারও অযোগ্য। সবাই ওর রান্না নিয়ে হাসিঠাট্টা করলেও শ্রেয়ান সবসময়ই খুব প্রশংসা করে। একবার খারাপ বলায় কেঁদে বাড়ি ভাসিয়েছে শ্রেয়সী। সেই থেকে শ্রেয়সীর মন রাখার জন্য এইসব খাবার দম খিচে একটুখানি খেয়ে খোলে প্রশংসার ফুলঝুরি। ভাইয়ের মুখে প্রশংসা শুনলে শ্রেয়সীর খুশিকে দেখে ওয়াশরুম থেকে বেরিয়ে এই প্রীতি দেখল বিছানায় পড়ে থাকা তার মোবাইলটা বাজছে। তোয়ালে দিয়ে ভেজা মুখ মুছতে মুছতে মোবাইল হাতে নিল প্রীতি। অর্পি ফোন করেছে। প্রীতি কল রিসিভ করে বলল, বল। আজ ভার্সিটিতে আসবি? হ্যাঁ। নাস্তা করে একটু পর বের হব। এই পূর্ণার কি হয়েছে রে? কাল রাত থেকে ওকে ফোনে পাচ্ছি না। ফোন সুইচ অফ। অনলাইনেও অ্যাক্টিভ দেখলাম না। তোর সাথে কথা হয়েছে? উহু। কাল বিকেলের পর আর ওর সাথে কথা হয়নি। ও আচ্ছা রাখছি। ভার্সিটিতে এলে দেখা হবে। কল কেটে পূর্ণাকে ফোন করল প্রীতি, কিন্তু মোবাইল অফ। প্রীতির কপালে চিন্তার ভাঁজ পড়ল। পূর্ণা তো কখনো মোবাইল অফ রাখে না। মেয়েটার হলোটা কি? চলবে। মাতোয়ারা। লেখনীতে ফারজানা ফাইরুজ তানিশা। পর্ব ৭। আজ পূর্ণা আসেনি কলেজে। কলেজে এলো না, ওদিকে ফোন বন্ধ। এবার অর্পি ও প্রীতি দুজনেই চিন্তায় পড়ে গেল। পূর্ণার বাসার কারো ফোন নাম্বারও নেই যে বাসায় ফোন দিয়ে খোঁজ নেবে। তাই সিদ্ধান্ত নিল ক্লাস শেষে পূর্ণার বাসায় যাবে দুজন মিলে। দুজনে যার যার বাসায় ফোন করে জানিয়ে দিল কলেজ থেকে তারা পূর্ণার বাসায় যাবে। তাই বাসায় ফিরতে দেরি হবে। ক্লাস শেষে যথারীতি ক্যাম্পাস থেকে বেরিয়ে পূর্ণার বাসায় রওনা করল অর্পি ও প্রীতি। পূর্ণার বাসায় পৌঁছানোর পর প্রথমেই সামনে পড়ল পূর্ণার মা। আসসালামু আলাইকুম আন্টি। পূর্ণার মা সহাস্যে সালামের উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? প্রীতি বলল। জি আলহামদুলিল্লাহ। পূর্ণা কোথায় আন্টি? ও আজ কলেজে গেল না। ফোনটাও অফ করে রেখেছে। ও তো কখনো মোবাইল অফ রাখে না। কোনো সমস্যা হয়েছে আন্টি? বুঝতে পারছি না মা।
কাল সন্ধ্যের পর থেকে ওর কি যেন হয়েছে। কাল রাতে কিছু খায়নি, সকালেও খায়নি। খাওয়া দূরে থাক, কাল রাতে যে ঘরের দরজা আটকেছে, এখন অবধি দরজা খোলেনি। সবাই এত দরজা ধাক্কাধাক্কি করলাম, দরজাই খুলল না মেয়েটা। অর্পি জিজ্ঞেস করল, ওর আবার হঠাৎ কি হল? মেয়েটা তো কিছু বলছেও না। না বললে কি করে বুঝবো বলো তো? যাকগে, তোমরা বোধহয় দুপুরে খাওনি এখনো। বসো, ভাত খেয়ে নাও। প্রীতি বলল, আন্টি, আপনি ব্যস্ত হবেন না। আগে আমরা পূর্ণার সাথে দেখা করে নেই। ঠিক আছে, আসো। পূর্ণার মা পূর্ণার ঘরের দরজায় বাড়ি দিতেই চেঁচিয়ে উঠল সে। বলল, কি সমস্যা তোমাদের? বারণ করেছি না আমাকে বিরক্ত করতে? পূর্ণার মা বললেন, প্রীতি আর অর্পি এসেছে তোর সাথে দেখা করতে। প্রীতি বলল, পূর্ণা, দরজাটা খোল। মিনিট খানিক পর পূর্ণা দরজা খুলল। তার চোখ মুখের বেহাল দশা। পূর্ণার মা প্রীতি আর অর্পিকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কথা বলো ওর সাথে, আমি যাচ্ছি। আর হ্যাঁ, না খেয়ে কিন্তু একদম যাবে না। পূর্ণার মা চলে যেতেই প্রীতি ও অর্পি ঘরে ঢুকে দরজা আটকে দিল। তারপর পূর্ণাকে নিয়ে বিছানায় বসল। প্রীতি বলল, তোর কি হয়েছে বলতো? এমন দেবদাস বনে গেছিস কেন? প্রীতি প্রশ্নটা করতেই ঝোড়ো করে কেঁদে ফেলল পূর্ণা। প্রীতি ও অর্পি ব্যস্ত হয়ে পড়ল ওর কান্না থামাতে। অর্পি বলল, দোস্ত, কান্না থামা। কি হইছে বল না প্লিজ। তোর ফোন বন্ধ পেয়ে আমরা কত টেনশনে ছিলাম তুই জানিস। প্লিজ আর টেনশন দিস না। বল কি হইছে। অনেকক্ষণ পর পূর্ণা মুখ খুলল। বলল, জিসান আমার সাথে প্রতারণা করেছে। প্রীতি ভ্রু কুঁচকে বলল, মানে কি? কি করছে? ও বিয়ে করে ফেলছে। কি? তোকে কে বলল? কাল সন্ধ্যায় জিসান ফোন করেছিল। বলল বিয়ে করেছে। ওর বউয়ের সাথে কাপল পিকো পাঠিয়েছিল। অর্পি বলে উঠল, ভালোই হইছে। তোর জন্য উচিত শিক্ষা হইছে। কতবার বলছি ওইরকম একটা লাফাঙ্গা ছেলের সাথে প্রেম করতে না। তখন তো শুনিস নাই আমার কথা। একখান গোলাপ দিয়ে প্রপোজ করল আর উনি অমনি তার প্রেমে পড়ে গেল। এবার শিক্ষা হইল তো? প্রীতি অর্পিকে ধমক দিয়ে বলল, একটা চটকানা মারব। কখন কোনো কথাটা বলতে হয় জানিস না? এমনিতেই মেয়েটা কষ্ট পাচ্ছে, এখন আবার এসব কথা বলে ওর কাউটা ঘায়ে লবণের ছিটা দিচ্ছে। ফাজিল। প্রীতির ধমক খেয়ে চুপসে গেল অর্পি। মিয়ে যাওয়া গলায় বলল, না মানে, আমি তো আসলে সরি দোস্ত। আমি ওইভাবে কথাটা বলতে চাইনি। যাই হোক, তুই কষ্ট পাস না। ওই লাফাঙ্গাটা তোর লাইফ থেকে বিদায় হইছে ভালোই হইছে। প্রীতি বলল, কষ্ট পাস না প্লিজ। জিসান মোটেও ভালো ছেলে না। এরকম একটা ফালতু ছেলের জন্য তুই কষ্ট পাস না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো উনি তোর জন্য ভালো কাউকে রেখেছেন, তাই জিসাইন্নার মতন ইতরটাকে তোর জীবন থেকে সরিয়ে দিয়েছেন। ফরগিট হিম দোস্ত। অর্পি বলল, প্রীতি ঠিকই বলছে। দোস্ত প্লিজ, ওই বান্দরটার কথা বলে মন খারাপ করিস না। যে তোর মতো মেয়ের ভালোবাসার দাম দিল না, সে একটা রামছাগল, সো ট্রিট হিম লাইক আ রামছাগল। অনেকক্ষণ বোঝানোর পর পূর্ণা মোটামুটি স্বাভাবিক হয়েছে। প্রীতি আর অর্পি ওকে জোর করে ভাত খাইয়ে দিয়েছে,
নিজেরাও খাওয়া দাওয়া করে বিকেলে দুজনই যার যার বাসায় চলে গেছে। ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভাঙল প্রত্যয়ের। ঘুমে ডিস্টার্ব হওয়ায় খানিকটা বিরক্তই হল সে। চোখ কচলে মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাল। মুহূর্তেই তার চেহারা থেকে সব বিরক্তি উবে গেল। ঠোঁটের কোণে ফুটল এক চিলতে হাসি। কল রিসিভ করে বলল, গুড মর্নিং সুইটহার্ট। ফোনের ওপাশ থেকে কর্কশ কণ্ঠে আদ্রিতা বলল, রাখো তোর গুড মর্নিং। গুড নাকি ব্যাড সেটা তোকে পড়ে বুঝাব, আমি তোর বাসার সামনে আছি। 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটের মধ্যে তোরে আমার চোখের সামনে দেখতে চাই। বলেই ফোন কেটে দিল আদ্রিতা। প্রত্যয় শোয়া থেকে ঝটপট উঠে বসল। আদ্রিতার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে। কিন্তু রেগে যাওয়ার মতো প্রত্যয় কিছু করেছে কি? মাথা থেকে ভাবনা চিন্তা বের করে বালিশের পাশ থেকে টি শার্টটা নিয়ে দ্রুত গায়ে চাপাল প্রত্যয়। হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হল। গেটের সামনে মাথা থেকে ও মাথা অবধি পায়চারি করছে আদ্রিতা। প্রত্যয় তার সামনে গিয়ে বলল, তুমি সকাল সকাল আমার বাসার সামনে কষ্ট করে আসছো কেন বাবু? একটাবার আমাকে ফোন দিয়ে বললেই তো আমি ছুটে তোমার কাছে চলে যেতাম। আদ্রিতা কিছু বলল না। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল প্রত্যয়ের দিকে। আদ্রিতার এহেন দৃষ্টি দেখে মিয়ে গেল প্রত্যয়। মিনমিন করে বলল, কি হয়েছে বাবু? তুমি এমন রেগে আছো কেন? আদ্রিতা গর্জে উঠে বলল, কি হয়েছে জানিস না? ন্যাকামি করিস? তুই ওই মেয়ের ছবিতে লাভ রিয়েক্ট দিয়েছিস কেন? কোনো মেয়ে? আদ্রিতা তর্জনী তুলে শাসানোর ভঙ্গিতে বলল, খবরদার ন্যাকা সাজবি না। তুই মাইশার ছবিতে লাভ রিয়েক্ট দিস নাই? প্রত্যয়ের মনে পড়ল গতকাল বিকেলে মাইশার শাড়ি পরা একটা ছবিতে লাভ রিয়েক্ট দিয়েছিল সে। কিন্তু এই সামান্য ব্যাপারটা নিয়ে যে আদ্রিতা তার বাসার সামনে এসে এমন হম্বতম্বি করবে এটা প্রত্যয়ের ধারণার বাইরে ছিল। আদ্রিতা বলল, তুই বলছিলি তুই একদম ভালো হয়ে গেছিস। আমি ছাড়া অন্য মেয়ের দিকে চোখ তুলেও তাকাস না। বিশ্বাস করো জান, তোমার সাথে রিলেশন হওয়ার পর দুনিয়ার যাবতীয় মেয়েকে আমি আমার বোনের চোখে দেখি। আর মাইশা তো তোমার বান্ধবী। ওর ছবিতে লাভ দিয়েছি তাতে রেগে যাওয়ার মতো কি হলো? আচ্ছা, আমার বান্ধবী বলে তুই ওর ছবিতে লাভ দিয়েছিস। তাহলে আমার বান্ধবী বলে তো তুই ওর সাথে প্রেমও করতে পারবি, তাই না? প্রত্যয় দাঁত দিয়ে জিভ কেটে বলল, ছি ছি, কি বলছো এসব তুমি? আচ্ছা ঠিক আছে, আর কোনো মেয়ের ছবিতে লাভ দূরে থাক, একটা লাইকও দেব না। পাক্কা প্রমিজ। তোর প্রমিজ নিয়া তুই থাক। তুই মেয়েদের ছবি লাভ দে নয়তো যা ইচ্ছা তাই কর। আমার থেকে দূরে থাকবি। তোর সাথে ব্রেক আপ করলাম আমি। এই সামান্য কারণে ব্রেক আপ করে না সোনা। চুপ থাক, তোর সাথে এটা আমার লাস্ট ব্রেক আপ। খবরদার আমাকে আর কোনো দিন ফোন দিবি না। জান শোনো, আমি মাইশাকে আনফ্রেন্ড করে দেব। দরকার হলে আমার লিস্টে যতগুলো মেয়ে আছে সবগুলোকে আনফ্রেন্ড করব। তবুও তুমি ব্রেকআপ করো না প্লিজ। আদ্রিতা শুনল না। একটা রিকশা নিয়ে উঠে চলে গেল। প্রত্যয় অনেক চেষ্টা করেও আদ্রিতাকে বোঝাতে পারল না। কি যে করব বুঝতে পারছি না। সকাল থেকে একটানা ওকে ফোন দিয়ে যাচ্ছি, মেয়েটা ফোনই তুলছে না। এই সামান্য কারণে কেউ ব্রেকআপ করে বল? কাল পরীক্ষা আছে। ওর সাথে কথা না বলা অবধি আমি পড়ায়ও মন দিতে পারছি না। গালে হাত দিয়ে ভাবুক গলায় বলল প্রত্যয়। অয়ন প্রত্যয়ের কাঁধ চাপড়ে বলল,
কনগ্রাচুলেশনস ফর ব্রেকআপ। এবার একটা ব্রেকআপ পার্টি দে। প্রত্যয় অয়নের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তুই ব্যাটা বন্ধু নামে কলঙ্ক। সকালের পর একবারও আমার জানটার সাথে কথা বলতে পারিনি, আর তুই বসে বসে মজা নিচ্ছি। মজা নিচ্ছি কোথায়? পার্টি দিলই না মজা হবে। শ্রেয়ান বলল। অয়ন প্লিজ চুপ কর। আচ্ছা প্রত্যয়, তুই যে মাইশা না কোনো মেয়ের ছবিতে লাভ রিয়েক্ট দিয়েছি সেটা আদ্রিতা জানল কিভাবে? প্রত্যয় দুঃখী গলায় বলল, মাইশা আদ্রিতার বান্ধবী। আদ্রিতার সাথে ওর অ্যাড আছে। জানিস তো আদ্রিতা একটু অন্যরকম, অন্য মেয়েদের তুলনায় আলাদা। ও যেটা পছন্দ করে না সেটা করতে যাস কেন? আরে, নিউজফিড স্ক্রোল করার সময় মাইশার একটা ছবি চোখের সামনে পড়ছে। ছবিটা ভালো লাগছে তাই লাভ দিছি। এটা নিয়ে যে আদ্রিতা ব্রেকআপ করে ফেলবে সেটা কে বুঝছে? অয়ন বলল, ভালোই হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। এরকম ছোটখাটো অজুহাত দেখিয়ে কত মেয়ের সাথে ব্রেকআপ করছিস মনে নাই? প্রত্যয় কিছু বলল না। শুনতে তেতো হলেও কথাটা সত্য, এটা সে অস্বীকার করতে পারবে না। অয়ন প্রত্যয়ের কাঁধে হাত রাখল, সিরিয়াস হয়ে বলল, আমার কথা শোন দোস্ত, আদ্রিতা নিজেই ব্রেকআপ করছে। ওরে আর মনে রাখিস না। নতুন আরেকটা রিলেশন কইরা ধুমায়া প্রেম কর। আমি তোর সাথে আছি। প্রত্যয় ঝটকা মেরে অয়নের হাত সরিয়ে দিল। বলল, সবসময় ফাইজলামি করিস না তো অয়ন। ভালো লাগে না এসব। আমারও ভালো লাগে না তোর এইসব ন্যাকামি। এই পর্যন্ত কম মেয়ের সাথে তো তোর ব্রেকআপ হয়নি। হ্যাঁ হয়েছে, কিন্তু তাদের কাউকেই আমি ভালোবাসিনি। কেবল আদ্রিতাকে ভালোবেসেছি। এই মেয়ে তোকে যেই লেভেলের প্যারা দেয়, আমি হইলে তো সেই কবেই ওর সাথে ব্রেকআপ করতাম। আমি আদ্রিতাকে ভালোবাসি, আর ভালোবাসায় ব্রেকআপ হয় না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। শ্রেয়ান বলল, ভালোবাসিস বুঝলাম, আদ্রিতাও তোকে ভালোবাসে, কিন্তু ও যেটা করছে সেটা চূড়ান্ত লেভেলের পাগলামি। একটা লাভ রিয়েক্টের জন্য কেউ ব্রেকআপ করে? লাইক সিরিয়াসলি? আচ্ছা, এক কাজ কর, আদ্রিতাকে ফোন দিয়ে কনভিন্স করার চেষ্টা কর। প্রত্যয় অসহায় গলায় বলল, আদ্রিতা তো আমার ফোনই রিসিভ করছে না দোস্ত। শ্রেয়ান প্যান্টের পকেট থেকে তার সেলফোনটা বের করে প্রত্যয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, নে, আমারটা দিয়ে ট্রাই কর। প্রত্যয় হাত বাড়িয়ে ফোনটা নিয়ে আদ্রিতার নাম্বারে ডায়াল করল। কয়েকবার রিং বাজার পর কল রিসিভ করল আদ্রিতা। হ্যালো, কে বলছেন? জান, আমি বলছি। প্রত্যয়ের কণ্ঠ শুনে ক্ষেপে গেল আদ্রিতা। বলল, কুত্তা, তুই আমারে ফোন দিছস কেন? জান প্লিজ আর রাগ করে থেকো না। আমি আর কোনো মেয়েকে আমার ফ্রেন্ড লিস্টে রাখব না। প্রয়োজনে ফেসবুক আইডিটাই ডিলিট করে দেব। তবু এমন রেগে থেকো না জান, প্লিজ লাগে। আদ্রিতা যেন একটু নরম হল। বলল, ঠিক আছে, ফেসবুক আইডি ডিলিট করা লাগবে না। কেবল মোহনা আপু আর রোদেলা আপু বাদে আর কোনো মেয়েকে লিস্টে রাখবা না, বুঝলা? প্রত্যয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা জান, তুমি যা বলবা তাই করব। ঠিক আছে, এখন রাখি, রাতে কথা বলবো। আচ্ছা জান, বাই। ওই, বাই বলার আগে তুই কি বলিস মনে নাই? ব্রেক আপ কি আবারও করব? না না জান, বলছি আই লাভ ইউ। হুম,
আই লাভ ইউ টু। প্রত্যয় ফোন কেটে লম্বা একটা নিঃশ্বাস ফেলল। ভার্সিটি থেকে বাসায় ফেরার পথে রাস্তায় জটলা দেখে দ্রুত রিকশা থেকে নামল প্রীতি। পায়ে পায়ে সামনে এগিয়ে গিয়ে আহত একটা মেয়েকে দেখতে পেল। গুরুতর আঘাত পায়নি, তবে হাত পাসহ কিছু জায়গা ছিলে রক্ত বেরোচ্ছে। প্রীতি দ্রুত মেয়েটাকে নিয়ে রিকশায় উঠল, পাশে নিজে বসল। রিকশাওয়ালাকে বলল অন্য আলো হাসপাতালের দিকে যেতে, তারপর ব্যাগ থেকে টিস্যু বের মেয়েটার হাতের ক্ষতস্থানটা চেপে ধরে বলল, অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? মেয়েটা জবাব দিল, ভাবি ফোন করেছিল। স্কুটার চালাতে চালাতে ভাবির সাথে কথা বলছিলাম, আচমকা একটা রিকশার সাথে ধাক্কা খেলাম। স্কুটার চালানোর সময় ফোন ধরলেন কেন? কথা তো পরেও বলতে পারতেন, নয়তো এক সাইডে স্কুটি থামিয়ে কল রিসিভ করতেন। তা না করে গাড়ি চালাতে চালাতেই ফোনে কথা বলছেন। আল্লাহর রহমতে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু হতে তো পারত, তাই না? মেয়েটি চুপ করে রইল। প্রীতি বলল, নাম কি আপনার? শ্রেয়সী। কিসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, তাহলে তো তুমি বয়সে আমার ছোট। তুমি করেই বলি। যা হোক, আর কখনো স্কুটি চালাতে চালাতে ফোনে কথা বলবে না, এটা খারাপ অভ্যেস। উপর নিচ মাথা নাড়ল শ্রেয়সী। কিছুক্ষণ পর অন্য আলো হাসপাতালের সামনে রিকশা থামল। প্রীতি ভাড়া মিটিয়ে শ্রেয়সীকে নিয়ে সরাসরি কানিজ চৌধুরীর চেম্বারে গেল। কানিজ চৌধুরী একজন রোগী দেখছিলেন। তাকে দ্রুত মেডিসিন প্রেসক্রাইবও করে শ্রেয়সীকে দেখলেন। শ্রেয়সীর ক্ষতস্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলেন। ফাঁকে ফাঁকে শ্রেয়সীর সাথে টুকটাক কথা বললেন। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো জানতে চাইলেন। শ্রেয়সী ইতিমধ্যেই বুঝে গেছে এই ডাক্তার ভদ্রমহিলাটা প্রীতির মা। মেয়ের আন্তরিকতায় শ্রেয়সী মুগ্ধ। কিছুক্ষণ পর কানিজ চৌধুরী বললেন, তুমি তো এই অবস্থায় একা বাসায় যেতে পারবে না, বাড়িতে কাউকে ফোন দিয়ে আসতে বলো। প্রীতি বলল, নয়তো এক কাজ করো, আমাকে বাসার ঠিকানা বলো, আমি পৌঁছে দিয়ে আসি। শ্রেয়সী বাদ সাধল, স্মিত হেসে বলল, তোমার সাথে আমার পূর্ব পরিচয় নেই, তবুও তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ আপু, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি ভাইয়াকে ফোন করে আসতে বলবো। আচ্ছা বলো। আপু, অ্যাক্সিডেন্টের সময় আমার মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, এখন অন হচ্ছে না। কোনো ব্যাপার না, আমারটা দিয়ে কথা বলো। প্রীতি ব্যাগ থেকে মোবাইলটা বের করে শ্রেয়সীর হাতে দিল। শ্রেয়সী কল লগে গিয়ে টাইপ করে শ্রেয়সীর নাম্বারটা ডায়াল করল। ক্যাম্পাসের নরম সবুজ ঘাসের উপর বন্ধুরা আড্ডায় বসেছে। আজ শেষ পরীক্ষা ছিল। টানা অনেকগুলো দিন পড়ালেখা, পরীক্ষার চাপের পর আজ মুক্তি মিলেছে। রোদেলা ও মোহনার হাতে 2টা চিপসের প্যাকেট। সেখান থেকে সবাই একটা একটা করে চিপস মুখে পুরছে। অয়ন গালে হাত দিয়ে ভাবুক গলায় বলল, বিশ্বাস কর দোস্ত, মেয়েটারে দেখলে বুকের ভেতরটা কেমন উথাল পাথাল করে। আজকাও সকালেও ওরে ক্যাম্পাসে দেখলাম। এই মাইয়াটা কেন যে আমার চোখের সামনে পড়ে। শ্রেয়ান বলল, তোর ভাগ্য খারাপ দোস্ত, নয়তো ক্যাম্পাস জুড়ে এত মেয়ে থাকতে তুই বিবাহিতা একটা মেয়ের প্রেমে পড়বি কেন? প্রত্যয় বলল, মেয়েটাকে আমারে একবার দেখায়া দে। আমার দোস্ত প্রথমবার প্রেমে পড়ছে, সেই প্রেম আমি অঙ্কুরে বিনষ্ট হতে দেব না। প্রয়োজনে মেয়েটার জামাইয়ের সাথে ওর ডিভোর্সের ব্যবস্থা করব নে, তবু মেয়েটারে তোরে পাইয়ে দেবি।
অয়ন কড়া চোখে তাকালো প্রত্যয়ের দিকে। প্রত্যয় তাতে ভ্রুক্ষেপ না করে প্যাকেট থেকে একটা চিপস বের করে মুখে পুরে আয়েশ করে চিবোতে লাগল। রোদেলা বলল, আরে তুই এত মন খারাপ করতেছিস কেন? রেলগাড়ি একটা ছুটে গেছে, তো কি হয়েছে? পরেরটা ধরার ট্রাই করবি, কিন্তু রেল স্টেশন ছাড়া যাবে না। এর মাঝেই শ্রেয়ানের ফোন বেজে উঠল। স্ক্রিনে আননোন নাম্বার ভাসছে। শ্রেয়ান কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে শ্রেয়সীর কণ্ঠ ভেসে এলো, ভাইয়া, আমি। হ্যাঁ, শ্রেয়সী বল। এটা কার ফোন নাম্বার? এটা একটা আপুর নাম্বার। আমি হাসপাতালে আছি ভাইয়া। শ্রেয়ান চমকে উঠল, বলল, হাসপাতালে কেন? কি হয়েছে তোর? কোনো হাসপাতালে আছিস? অন্য আলো হাসপাতালে। কলেজ থেকে বাসায় ফেরার পথে একটা রিকশার সাথে স্কুটিটা ধাক্কা খেয়েছে। শ্রেয়ান বসা থেকে দাঁড়িয়ে গেল, আতঙ্কিত গলায় বলল, ও মাই গড, তুই ঠিক আছিস? আমার তেমন কোনো ক্ষতি হয়নি ভাইয়া। একটা আপু আমাকে হসপিটালে নিয়ে এসেছে, এটা আপুরই নাম্বার। আচ্ছা, আমি হসপিটালে আসছি। তুই একা একা বের হবি না কিন্তু। ঠিক আছে ভাইয়া। শ্রেয়ান কল কেটে আর দাঁড়াল না, দ্রুত বাইকে চাপল। রওনা হল অন্য আলো হসপিটালের উদ্দেশ্যে। প্রীতি শ্রেয়ানকে দেখে অবাক হল। শ্রেয়সী শ্রেয়ানের আপন বোন এটা জেনে আরও অবাক হল। তবে খুশিও হল। খুশির কারণটা প্রীতি নিজেও জানে না। কানিজ চৌধুরী কিছু মেডিসিন লিখে দিলেন। শ্রেয়ান কানিজ চৌধুরীকে ধন্যবাদ দিয়ে শ্রেয়সীকে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে শ্রেয়সী বলে গেল, আন্টিকে নিয়ে একদিন আমাদের বাসায় যেও আপু। আমি অনেক মজার মজার রান্না জানি। তোমাদের রেঁধে খাওয়াব। কি যাবে তো? প্রীতি মৃদু হাসল। কানিজ চৌধুরী বললেন, যাব একদিন, ইনশাআল্লাহ। শ্রেয়সীকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হল শ্রেয়ান। শ্রেয়সী বলল, আপুর মাটা অনেক ভালো। কি ভালো আচরণ করলেন ভদ্রমহিলা। আর আপু তো আরও বেশি ভালো, দেখতেও মিষ্টি। সারা রাস্তায় শ্রেয়সী প্রীতির প্রশংসা করতে করতে গেছে। শ্রেয়ান কেবল শুনেই গেছে, কিছু বলেনি। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে প্রীতি। স্ক্রিনে শ্রেয়ানের নামটা ভাসছে। নামটা সেদিনই সেভ করে রেখেছিল প্রীতি। এই 2 দিনে বেশ কয়েকবার শ্রেয়ানের ফোনে কল দিতে চেয়েছিল, কিন্তু দেয়নি। ফোন করে কি বলবে সেটাই ভেবে পায়নি। চেয়েও ফেসবুকে নক দেয়নি। কেমন যেন অস্বস্তি ঘিরে ধরে ওকে। তাছাড়া গত 2 দিনে কেবল একবারই ফেসবুকে দেখা গেছে শ্রেয়ানকে। আজকাল খুব কম সময়েই ফেসবুকে অ্যাক্টিভ থাকে শ্রেয়ান, 1-2 দিন পর পর ফেসবুকে ঢোকে। কিছু সময় পরই আবার অফলাইন হয়। প্রীতির এখন মনে হচ্ছে শ্রেয়সীর খোঁজ নেওয়ার অজুহাতে একটা কল দেওয়া যেতে পারে। মেয়েটা কেমন আছে সেটা জানাটাও দরকার। শ্রেয়ান যেহেতু ফেসবুকে তেমন একটা আসে না, তাই ফেসবুকে নক না দিয়ে কল দেওয়াই ভালো। তাছাড়া এই অজুহাতে শ্রেয়ানের কণ্ঠটাও শোনা যাবে। এইসব 7-5 ভাবতে ভাবতে শ্রেয়ানের নাম্বারে ডায়াল করল প্রীতি। কয়েকবার রিং বাজার পর কল রিসিভ হল। হ্যালো। ওপাশ থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। প্রীতি কিছু বলতে গিয়েও থেমে গেল, কান থেকে মোবাইল নামিয়ে একবার নাম্বারটা দেখল। তারপর আবার কানের কাছে নিয়ে বলল, শ্রেয়ান ভাইয়া কোথায়? শ্রেয়ান ওয়াশরুমে।
আপনি কে বলছেন? আমি মানে আমি কেউ না। কল কেটে দিল প্রীতি। বলার মতো কিছু খুঁজে পায়নি। কিন্তু এখন মনে হচ্ছে এভাবে হুট করে কল কেটে দেওয়াটা অভদ্রতা হয়েছে। আচ্ছা, মেয়েটা কে ছিল? শ্রেয়সী নয়, এটা শিওর। তাহলে কে? অন্য কোনো বোন? নাকি বউ? শ্রেয়ান কি বিয়ে করে ফেলেছে? ফোনটা কি ওর বউ তুলেছে? এই সব আজগুবি কথা ভাবতে ভাবতে মাথায় জটলা পেকে যাচ্ছে প্রীতির। বিছানা ছেড়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায় প্রীতি। সকালে গোসল করেই ভার্সিটিতে গিয়েছিল। সারাদিনের গরমে শরীর একেবারে সিদ্ধ হয়ে গিয়েছিল, ঘামের গন্ধও আসছিল শরীর থেকে। তাই ভার্সিটি থেকে ফিরেই লম্বা শাওয়ার নিয়েছিল প্রীতি। চুলগুলো এখনো ভেজা। ভেজা চুলগুলো ছড়িয়ে দিল পিঠময়ে। আনমনে কথা বলতে শুরু করল খাঁচাবন্দি কোয়েল পাখিটার সাথে। শ্রেয়ান ওয়াশরুম থেকে বের হল। তিতলি কুচকানো বিছানাটা ঠিক করতে করতে বলল, তোমার ফোন এসেছে? কে ফোন করেছে? জানি না, তবে মেয়েলি কণ্ঠ। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? বলল কেউ না। বলেই কল কেটে দিল। যাকগে, তোমার কফি ওই টেবিলে রেখে গেলাম, খেয়ে নিও। শ্রেয়সীর জন্য স্যুপ বানিয়েছি, ওকে ওটা খাওয়াতে হবে। তিতলি বেরিয়ে গেল ঘর থেকে। শ্রেয়ান কফির কাপটা হাতে নিয়ে আয়েশ করে সোফায় বসল। মোবাইল হাতে নিয়ে ইউটিউবে ঢুকল। কানে ইয়ারফোন গুজে সেই তুমি গানটা প্লে করল। তারপর গান শুনতে শুনতে কফির কাপে চুমুক দিল। চলবে।